হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের লেকচার 4 নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের লেকচার 4-এ আমি ইলেকট্রিক ডাইপোলের উপর সব থেকে বেস্ট ক্লাস দেবো। প্রমিস করছি এই ক্লাসটি দেখার পর তোমাকে আর ইলেকট্রিক ডাইপোলের উপর কোনো রকম ক্লাস দেখতে হবে না। সব থেকে বেস্ট ক্লাস তুমি পেয়ে যাবে। এটা করার পর তোমার ডাইপোলের কনসেপ্ট ক্লিয়ার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো এমসিকিউ তুমি সলভ করতে পারবে। অবশ্যই ক্লাসের শেষে আমি এমসিকিউ কিছু করিয়েও দেবো। সো আজকে আমরা কী করব? আজকে আমরা ইলেকট্রিক ডাইপোলের উপর মেন ফোকাস করব, ইলেকট্রিক ডাইপোলকে একদম খামচে বুঝবো। নেক্সট আমরা পাথ অফ এ চার্জ ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জকে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে সে কোন পাথে মুভ করে, কেমন করে মুভ করে সেটা একটু পড়ে নেব। আর একটু কন্ডাক্টার সম্বন্ধে জানবো, কন্ডাক্টারসে কেমন করে চার্জ শেয়ার হয় এবং কন্ডাক্টারসের জন্য কেমন ইলেকট্রিক ফিল্ড হয় সেটা জানবো। এবং তারপরে আমরা 15টা বেস্ট এমসিকিউ করব। সো দেখতে থাকো, চলে যাই আজকে আমরা আমাদের ক্লাসে ডিরেক্টলি। চলো। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। শুরু হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 4 করব। লেকচার 4-এর প্রথমেই আমরা দেখতেই পেলে কী শিখব, ইলেকট্রিক ডাইপোল। তো ইলেকট্রিক ডাইপোলের বেস্ট ক্লাস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, নিটের উপর বেস করে, অবশ্যই যেই মেনের উপরও বেস করে এবং অবশ্যই এনসিইআরটি ফলো করে। সো তোমাদের আশা করব যে এই ক্লাসটি দেখার পর আর অন্য ক্লাস ডাইপোলের উপর দেখতে হবে না। আমি একদম গুছিয়ে বেস্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো পুরো ক্লাসটা দেখো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। ওকে, তো শুরু করছি আজকের প্রথম পার্ট, ইলেকট্রিক ডাইপোল। মন দিয়ে শিখবে ইলেকট্রিক ডাইপোল। অবশ্যই এই ক্লাসটি করার আগে তোমরা প্রিভিয়াস লেকচারগুলো, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর দেখে নাও, তাহলে এই ক্লাসটা করতে আরও ভালো লাগবে। এবং তুমি যদি ক্লাস 12 পাস আউট হয়ে থাকো তাহলে তুমি আশা করি ডাইপোল এমনি একবার পড়েছো, তুমি এটা ক্লাস দেখেও ডাইরেক্টলিও বুঝতে পারবে। কিন্তু যারা প্রথম ক্লাস 12-এ উঠেছো তারা যদি রয়ে থাকো তাহলে তারা অবশ্যই যারা এইচএসের সাথে একসাথে বোর্ড এক্সামের সাথে তোমরা নিটের প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই বোর্ডস এক্সামের খাতা একটা আলাদা করবে এবং নিটের খাতা আলাদা করবে, করে আমার লেকচারগুলো পরপর খাতায় করতে থাকবে। তাহলে তুমি খুব সুন্দর করে পেয়ে যাবে, মানে নিট ক্র্যাকটা করতে তোমার এই খাতাটা খুব হেল্পফুল হবে। তো আজকে ক্লাসে কি পড়বো? ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলটা কি? আমরা চার্জ সম্বন্ধে জানলাম, চার্জের ফিল্ড জানলাম। আমরা সেম একটা চার্জের কম্বিনেশনকে ইলেকট্রিক ডাইপোল বলা হয়। কেমন কম্বিনেশন? বলছে দুটো সেম চার্জ, কি বললাম? দুটো যে সেম চার্জ জাস্ট অপোজিট সাইনের, সাপোজ প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, এরকম দুটো চার্জ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, অর মেবি মাইনাস কিউ প্লাস কিউ, ম্যাটার করে না। এরকম দুটো চার্জ যদি একটা ডিস্টেন্সের মধ্যে রাখা যায়, একটা সেপারেশনের মধ্যে যদি রাখা যায়, সাপোজ এই সেপারেশনটা 2L। এবার 2L কেন ধরলাম, এর পেছনে একটা কারণ রয়েছে। আমরা যখন এই ইলেকট্রিক ডাইপোল নিয়ে কিছু ক্যালকুলেশন করব, কিছু কী বলবো ওটাকে, কিছু ডিরাইভ করব, ফর এক্সাম্পল ইলেকট্রিক ফিল্ড বলো, পোটেনশিয়াল বলো, তখন আমাদের এর হাফ ডিস্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো এদের মাঝখানে ডিস্টেন্স যদি আমরা এল হিসাবে ধরি বা এক্স হিসাবে ধরি বা ডি হিসাবে ধরি, তাহলে ওই এক্স ওই অ্যান্সারে D/2 বলে একটা টার্ম চলে আসবে। সো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন প্রবলেম করবে, যে তোমাকে যখন বলবে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জ ইজ সামথিং, তোমাকে মেন যে ফর্মুলাগুলো আমি এখান থেকে ডিরাইভ করবো, সেই ফর্মুলাতে যদি এল থাকে, সেই এলটা কিন্তু ওই যেটা তোমাকে কোয়েশ্চেনে দেবে তার হাফ। কেন? কারণ আমরা মাঝখানে ডিস্টেন্সকে অ্যাজ এ 2L নিয়েছি, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, সো সাপোজ এইটাও যদি হয় তাহলে এটারও মাঝখানে ডিস্টেন্স কত? 2L। ওকে, তো এরকম দুটো চার্জ অপোজিটলি সাইডে কিন্তু সেম ভ্যালু একটা সেপারেশনের মধ্যে থাকলে তাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। বুঝতে পারলে? তো ইলেকট্রিক ডাইপোল ইজ আ সিস্টেম অফ চার্জ where two charges of same value but oppositely sign separated by some distance is called electric dipole. ওকে, এটা একটা শিখবো। নেক্সট আমরা ইলেকট্রিক ডাইপোল শিখে নেওয়ার পর আমাদের শিখতে হবে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। What is electric dipole moment? Electric dipole moment is
দ্য ভ্যালু অফ আ চার্জ মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, সাপোজ মাইনাস কিউ নিলাম, তার ভ্যালু কি, তার মডুলাস কি, জাস্ট কিউ। তো এই দুটো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জের জাস্ট মান, জাস্ট ভ্যালু ইনটু দ্য ডিস্টেন্স বিটুইন দেম 2l ইজ কল্ড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ওকে ওকে, বা দ্বিমেরু ভ্রামক বলা হয় এটাকে, ঠিক আছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয় বাংলাতে, ইংলিশে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। সো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট P is equal to Q into 2l. Obviously P is a vector quantity where L is a vector quantity বলতে পারি আমরা। ওকে, সো Q একটা তো স্কেলার কোয়ান্টিটি। So if P is a vector quantity, so what is the direction of electric dipole moment? The direction of electric dipole moment is from negative q to positive q। বুঝা গেল? তার মানে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট যেটা আমরা শিখলাম, একটা ডাইপোলের মধ্যে একটা কোয়ান্টিটি, স্পেশাল কোয়ান্টিটি যেটাকে পি দিয়ে ডিনোট করা হয়, সেটি একটি ভেক্টর রাশি এবং সেই ভেক্টর রাশিটার ডিরেকশন হলো মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে। ওকে, এটা কিন্তু মাইন্ডের মধ্যে রেখে দেবে যে এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন অলওয়েজ মাইনাস কিউ টু প্লাস কিউ। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি। ওকে, বিকজ ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো আমরা ইলেকট্রিক ডাইপোল আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সম্বন্ধে জানলাম। সো নেক্সট আমরা দেখব ইলেকট্রিক ডাইপোলকে যে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে সে কি ফোর্স ফিল করবে সেটা পড়বো। তারপরে ইলেকট্রিক ডাইপোলের জন্য পোটেনশিয়াল এনার্জি কী হতে পারে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে, সেটা পড়বো। তারপর আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য ফিল্ড আর পোটেনশিয়াল ক্যালকুলেশন শিখব। ওকে, সো দেখতে থাকো। ইলেকট্রিক ডাইপোল ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তাহলে কী হবে? ইলেকট্রিক ডাইপোল ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, এই ক্যালকুলেশনটা দেখো। মনে করো সাপোজ এখানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয়েছে এই বোর্ডে। কীভাবে ক্রিয়েট করা হয়েছে? লেট আস কনসিডার বোর্ডের নিচে প্লাস চার্জের একটা প্লেট রয়েছে আর বোর্ডের ওপরে মাইনাস চার্জের একটা প্লেট রয়েছে। সো ইন বিটুইন দ্য বোর্ড একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে যার ডিরেকশন হবে আপওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখে নাও, তাহলে বুঝতে পারবে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেমন করে ড্র করে? একটা পজিটিভ ওয়ান চার্জকে এর মধ্যে ছেড়ে দাও, সে যে পথে মুভ করবে সেই পাথটাই হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সো এখানে চার্জে প্লাস রিপাল করবে, মাইনাস অ্যাট্রাক্ট করবে, সোজা দৌড়াবে। সো দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার প্রশ্ন হলো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ডাইপোল থাকে মাইনাস কিউ প্লাস কিউ, এই ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, এবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি ডাইপোল থাকে তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি ডাইপোল থাকে তাহলে এই ডাইপোলটার এই প্লাস কিউ চার্জটা এই মাইনাস দ্বারা একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে আর মাইনাস কিউটা এই প্লাস প্লেট দ্বারা একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে। বা সিমিলারলি এই প্লাস কিউটা এই প্লাস প্লেট দ্বারা একটা রিপালসিভ ফোর্স ফিল করবে আর এই মাইনাস কিউটা এর দ্বারা মাইনাসের দ্বারা রিপালসিভ ফোর্স ফিল করবে। তা এক কথায় এই কিউ চার্জটার ওপর এদিকে একটা ফোর্স কাজ করবে আর এই চার্জটার উপর এদিকে একটা ফোর্স কাজ করবে। এবার ফোর্সটা কত? এই এফ ইকুয়াল টু হবে হলো, যেহেতু এই চার্জের উপর যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড ই, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য। সো আমরা জানি কিউ চার্জের উপর যদি কিউ চার্জের উপর যে ফোর্স ফিল হয় ই ইলেকট্রিক ফিল্ডে তার ভ্যালু হয় কিউ ইন্টু ই। সো এখানে যেটা ভ্যালু হবে সেটা হবে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। মাইনাস চিহ্ন যদি দাও তাহলে বোঝাবে যে এটা এর অপোজিট, বা তুমি মানে ফোর্সের ক্ষেত্রে তুমি ভ্যালুটাই নাও খালি কিউ ই, ডিরেকশনটা তুমি ছবি এঁকেই বুঝিয়ে দিয়েছো যে এই কিউ এর ডিরেকশনটা এই ওয়াইজ ডাউন ওয়াইজ।
সো আমি দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক ডাইপোলকে তুমি যদি একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রেখে দাও, তো সেই ফিল্ডের দরুন এর ওপর একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে এই পাঁচটার চার্জের উপর, একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে এই চার্জটার উপর। সো দুটো ফোর্স কাজ করবে, যে দুটো ফোর্সের ভ্যালু এক্স্যাক্টলি সেম বাট দ্য ডিরেকশন ইজ অপোজিট অ্যান্ড দ্য লাইন অফ ফোর্স, মানে ওই ফোর্সের যে ক্রিয়ারেখাটা সেটা কিন্তু এক লাইনে নয়, ডিফারেন্ট লাইনে, এই লাইনে এই লাইনে। তো আমরা জানি যে একটা বস্তুর উপর যদি দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করে তাহলে বস্তুটা ইকুইলিব্রিয়াম হয়ে যায়, বাট দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স যদি ডিফারেন্ট লাইনে কাজ করে তাহলে কিন্তু বস্তুটার মধ্যে রোটেশন সৃষ্টি হয়। ওকে, সো এখানে কি হবে, এখানে এই চার্জটার উপর রোটেশন সৃষ্টি হবে। এবার তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক ডাইপোলটা তোমার ইসের সাথে ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সো ক্যালকুলেশন করে অবশ্যই একটা অ্যান্সার আসবে, কিন্তু তুমি যদি বেটার ক্যালকুলেশন তখন হবে তুমি যদি একটা যে কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করো। কেন, যদি অ্যাঙ্গেল নিয়ে কাজ করে ডেরিভেশনটা করো তাহলে আফটার দ্য মানে ডেরিভেশন যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারে তুমি থিটার মান 90 করলে তুমি এই কেসটাও পেয়ে যাবে, বাট এই কেস থেকে তুমি থিটার মান চেঞ্জ করতে পারবে না। সো আমি আরেকটা পিকচার নিচ্ছি যেখানে এই পাশেই করছি, যেখানে এই ইলেকট্রিক ডাইপোলটাকে আমি একটু অ্যাঙ্গেল করে রাখছি, তারপরে দেখছি তার উপর কী ফোর্স কাজ করছে। সো দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ডাইপোলটা এইভাবে আছে, হ্যাঁ, দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ। তো সেম এখানেও এর উপর যে ফোর্স কাজ করবে আপওয়ার্ড সেটা হবে কিউই, আর এর উপর যে ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে সেটা হবে কিউই। ওকে, সেম। এবার আমরা জানি কোনো ইলেকট্রিক ডাইপোলের ওপর যদি অপোজিটলি ফোর্স কাজ করে ডিফারেন্ট লাইনে তাহলে সেটাকে বলা হয় কাপল। কি বলা হয়? সো ইলেকট্রিক ডাইপোলের উপর যেটা কাজ করবে সেটা হলো কাপল। সেই কাপলের ভ্যালু কত? কিউই, বাংলায় যাকে বলে দ্বন্দ্ব। ওকে, সো দিস ইজ কাপল কিউই, পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হয় যখনই কোনো বস্তুর মধ্যে রোটেশনাল মোশন আসে, দ্যাটস মিন ওই বস্তুটার মধ্যে টর্ক ক্রিয়া করে। কি কাজ করে? টর্ক। তারপর টর্ক কাজ করে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টর্ক? ক্লাস 11 আমরা শিখেছি টর্কের ভ্যালু হয় টাউ ইজ ইকুয়াল টু ফোর্স বলতে যে কোনো একটা ফোর্স, দুটো ফোর্সের মধ্যে, ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য টু ফোর্স। মানে যে দুটো ফোর্স কাজ করবে তার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে। ওকে, এটা হলো তোমার টর্কের ডেফিনেশন। সো হেয়ার এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিরেকশন যদি আমাকে দেখতে হয় তাহলে অবশ্যই এখান থেকে আমি এই লাইনটাকে একটু যদি নিচে ড্রপ করি তাহলে, আর এই সোজা করে দিলে এই যে ডিস্টেন্সটা এটা হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই ফোর্সের লাইন এইটা, এই ফোর্সের লাইন এইটা, তাহলে এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিরেকশন এলো এইটা। ওকে, সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন বিটুইন টু ফোর্স কিউই অ্যান্ড কিউই। ওকে, এবার এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা বের করার আগে আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে। এক নম্বর, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ইলেকট্রিক ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, দেখতে পাচ্ছ? এটা ইলেকট্রিক ফিল্ড আর এটা ইলেকট্রিক ডাইপোল এভাবে আছে। ডাইপোলের মানে মুভমেন্টের ডিরেকশনটা এই বরাবর, সো মাঝখানে অ্যাঙ্গেলটা থিটা হয়ে আছে। এক নম্বর কেস। দুই নম্বর কেস, ইলেকট্রিক ডাইপোলের মাঝখানের যে দুটো চার্জের মাঝখানের ডিস্টেন্স আমরা জানি 2L হয়, এটা আমরা আগে শিখলাম। সো এই ডিস্টেন্সটা 2L। এই দুটো যদি আমার কাছে ডেটা থাকে তাহলে আমাকে এই ডেটাটা বের করব কি করে বের করবো? খুব সহজ। দেখো, যদি এইটা থিটা হয় তাহলে তার অপোজিটলি একান্তর কোণ হিসাবে এটাও থিটা হবে। দেখো, লক্ষ্য করে ভালো মতো। আর যদি এই ট্রায়াঙ্গেলে এটা থিটা হয় তাহলে এই জিনিসটা এই ট্রায়াঙ্গেলটার ভূমি হিসাবে কাজ করবে, এটা লম্ব হিসাবে কাজ করবে। আমাকে লম্বটাই বের করতে হবে। সো লম্ব মানে এটা বেস হিসেবে কাজ করবে, এটা পারপেন্ডিকুলার হিসেবে কাজ করবে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার। সো এই পারপেন্ডিকুলার বাই দিস হাইপোটেনাস ইজ ইকুয়াল টু সাইন থিটা হবে। সো দিস পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু হবে হাইপোটেনাস ইন্টু সাইন থিটা। সো 2L হলো হাইপোটেনাস, সো 2L ইন্টু সাইন থিটা। দেখো, বোঝা গেল? So perpendicular direction between two forces is 2L sin theta. So
তার টর্ক যদি এবার আমরা বের করি তো টর্ক ইকুয়ালটা হবে ফোর্স যে কোনো একটা ভ্যালু কত কিউই ইন্টু পারপেন্ডিকুলার ডিরেকশন কত 2L সাইন থিটা। ওকে, সো হেয়ার কিউ আর 2L এই দুটো মিলে হয় কি ডাইপোল মোমেন্ট পি, দেখালাম একটু আগে স্লাইডে দেখতে পেলে। সো পি ইন্টু বাকি থাকলো ই সাইন থিটা। ওকে, সো ভেক্টরিক্যালি টর্ক ইজ ইকুয়াল টু টর্ক তো ভেক্টর সি ইজ ইকুয়াল টু হবে পি ক্রস ই, বিকজ সাইন থিটা মানে ক্রস প্রোডাক্ট। ওকে, সো এই টাওয়ের ডিরেকশন হবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং ডাইপোল মোমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো দিস ইজ দ্য টর্ক। বোঝা গেল? তাহলে টর্কের রাশিমালা আমরা টর্কের যে ডেরিভেশনটা করে ফেললাম, দুটো ডেরিভেশন রাখবেন, মনে রাখবে টাউ ইকুয়াল টু পি ক্রস ই অর ভ্যালু হলো টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। এবার এই জায়গাটা যদি আসতে তো থিটার ভ্যালু 90 বসাতে হতো, সাইন 91, সো ভ্যালু হতো পিই। তাহলে এখানে যে টর্ক অ্যাপ্লাই হবে সেটা হলো পিই। ওকে, ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম টর্ক কখন কাজ করবে? ম্যাক্সিমাম টর্ক ইকুয়াল হবে পিই অনলি, ঠিক আছে? কেন? সাইন থিটা তখন 90। তার মানে যদি আমি একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখি তাহলে ম্যাক্সিমাম টর্ক কাজ করবে। আর থিটা যদি 0 হয়, মানে একদম যদি ডাইপোলের সাথে মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোল সমান্তরাল হয়ে যায় তাহলে কোনো টর্ক কাজ করবে না, বিকজ সাইন 0 ইজ 0। ক্লিয়ার? সো আমাদের ইলেকট্রিক ডাইপোলের ওপর যে কী টর্ক কাজ করে তার পুরো ক্যালকুলেশন আমরা এই স্লাইডে পেয়ে গেলাম। খুব ভালো করে টুকে রেখে দাও। নেক্সট দেখো, সো নেক্সট টপিক, পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রিক ডাইপোল ইন ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো আমরা এখন ইলেকট্রিক ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনটা দেখব। অলরেডি আমরা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে রেখেছি, পজিটিভ প্লেট নিচে, নেগেটিভ প্লেট ওপরে, আপওয়ার্ড একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করা রয়েছে। সো এই ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ডাইপোলের উপর আমরা পোটেনশিয়াল এনার্জি মানে ক্যালকুলেশন করব। সো ইফ it is electric field and it is a dipole minus q and plus q making angle theta with the electric field, then we know the dipole feel a torque. The value of the torque tau is Pe sin theta. এইটুকুটা আমরা জানি। বাংলায় বলতে গেলে একটি ডাইপোলকে যদি একটি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা যায় তাহলে সে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে সে যে টর্কটা ফিল করে সেটা হলো পিই সাইন থিটা। ওকে, আমরা এবার এনার্জি বের করব। এনার্জি কাকে বলে? দেখো, যদি একটা মানে ডাইপোল একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে টর্ক ফিল করছে, সেই টর্কের ডিরেকশনটা কি আমি দেখতে পাই? প্লাসকে এদিকে এ ফোর্স দেয়, এদিকে মাইনাসকে এদিকে এ ফোর্স দেয়। সো এই পথে রোটেট করছে, ফিল করতে পারছো যে এই ডাইপোলটা টর্কের জন্য এই পথে রোটেট করছে। দ্যাটস মিন টর্কের ডিরেকশনটা দিস, মানে এইভাবে কাজ করছে, রোটেশনটা টর্কটা এইভাবে রোটেট করাচ্ছে। ওকে, তো এইভাবে যদি রোটেট করে বান করে, অবশ্যই টর্কের ডিরেকশন না, এটা টর্কটা হলো তোমার অ্যাক্সিয়াল ভেক্টর। সো টর্ক এইভাবে মুভ করে মানে বোর্ড থেকে কী হচ্ছে বাইরের দিকে। টর্কের ডিরেকশন যদি বলো সেটা অ্যাক্সিয়ালি বাইরের দিকে হবে, হ্যাঁ, সেটা আলাদা জিনিস। কিন্তু এটা তোমরা জানো যে কোনো অ্যাঙ্গুলার ব্যাপার, অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলো, টর্ক বলো, এগুলো সব অ্যাক্সিস বরাবর কাজ করে, ঠিক আছে? বাট টর্কের যে রোটেশনটা, সেই রোটেশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ না, তো টর্কের রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কারণ প্লাস কিউকে এদিকে ফোর্স দিচ্ছে, মাইনাস কিউকে এদিকে ফোর্স দিচ্ছে। সো এই টর্কের জন্য এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে চাইছে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের সাথে যখন সেম লাইনে চলে আসবে তখন দেখবে টর্কটা 0 হয়ে যাবে। আর ম্যাক্সিমাম টর্ক কখন কাজ করে? যখন ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এই ফর্মুলা থেকে আমরা আগেই জানলাম। সো যদি আমাকে এনার্জি স্টোর করাতে হয় ডাইপোলের মধ্যে, তাহলে অবশ্যই আমাকে এই ডাইপোলটাকে ইলেকট্রিক যেদিকে টর্ক কাজ করছে সেই টর্কের এগেনস্টে আমাকে মুভ করাতে হবে। তার মানে এই থিটা অ্যাঙ্গেলটাই, যদি টর্কের জন্য এই থিটা অ্যাঙ্গেলটা কমতে কমতে ই এর সাথে প্যারালাল হয়ে যাবে, তখন টর্ক 0। তাহলে আমি যদি এই টর্কের এগেনস্টে যদি আমি এই থিটা অ্যাঙ্গেল পর্যন্ত এদিকে ঘোরাই, তাহলে কি টর্ক কী করছে? এদিকে ঘোরাচ্ছে। আমি
একটা এক্সটার্নাল এজেন্ট। আমি এক্সটার্নাল এজেন্ট কী করছি, এই ডাইপোলটাকে নিয়ে উল্টো দিকে ঘোরাচ্ছি, এই টর্কের এগেনস্টে ঘোরাচ্ছি, এবং ঘুরিয়ে যদি আমি এই থিটা অ্যাঙ্গেল পর্যন্তকে নিয়ে ধরে রাখি তাহলে ওর মধ্যে থাকে পোটেনশিয়াল এনার্জি জমে যায়, যে আমি ছাড়া টাং করে আবার সমান্তর মানে সাম্যাবস্থায় চলে আসবে, মানে এরকম হয়ে যাবে। বুঝতে পারছো কি? এটা হলো ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল এইভাবে ঘুরতে গেছে, কারণ এদিকে ফোর্স খাচ্ছে, এদিকে ফোর্স খাচ্ছে। আমি এক্সটার্নাল এজেন্ট, আমি করে না ঘুরতে দেবো না, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, আমি এরকম করে অ্যাঙ্গেল করে এদিকে ওকে শিফট করাচ্ছি টর্কের এগেনস্টে। তাহলে ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জমে যায়, যেটা বলে আমাকে ছেড়ে দে। যেই আমি ছেড়ে দেবো, সেই আমি ইলেকট্রিক ডাইপোলটাকে এক্সটার্নাল টর্ক দেওয়াটা বন্ধ করবো, তো এই ইলেকট্রিক ফিল্ডের টর্কের জন্য শার্ট করে ওই দিক চলে আসবে, আবার সাম্যাবস্থায় চলে আসবে। সো সেই এক্সটার্নাল টর্ক, যে এক্সটার্নাল টর্ক আমি দেবো, তার জন্য সেই এক্সটার্নাল টর্কের জন্য আমি যতটা শিফট করাতে পারবো, মানে যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করাতে পারবো, তো সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ দিস টর্ক ইজ কল্ড ওয়ার্ক ডান। আমি ওয়ার্ক ডান করবো। ওয়ার্ক ডান মিন্স কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো অ্যাঙ্গুলার ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? টর্ক ইন্টু ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অবশ্যই তোমরা যদি ক্লাস 11 ঠিকঠাক পড়ে থাকো, যে আমরা জানি ফোর্সেরই রিপ্লেসমেন্ট হয় টর্ক দিয়ে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের রিপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো আমি ফোর্সের জায়গায় যদি টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করি তাহলে কী বেরিয়ে যাবে? ওয়ার্ক ডান। আমি কতটা ওয়ার্ক ডান করলাম? আমি যে ওয়ার্ক ডানটা করবো ডাইপোলের ওপর, সেটাই ডাইপোলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থাকবে। ক্লিয়ার? সো আমি কতটা এক্সটার্নাল টর্ক দেবো, যতটা টর্ক অটোমেটিক অ্যাপ্লাই হচ্ছে ওকে সাম্যাবস্থায় আনার জন্য, ইকুইলিব্রিয়ামে আনার জন্য, আমি যদি এক্স্যাক্টলি সেম টর্ক দিই মিনিমাম, তাহলেই আমি ওকে সাম্যাবস্থায় আসতে দেবো না। সো আমার এক্সটার্নাল টর্ক হবে অবভিয়াসলি পি সাইন থিটাই। কেন? কারণ এখানে যে টর্কটা অ্যাপ্লাই হচ্ছে সেটাও পি সাইন থিটা। তো আমাকে কতটা টর্ক দেবে? মিনিমাম ওর সমান দিতে হবে, এবং ওর সমান যদি আমি টর্ক দিই তাহলে আমি খুব ধীরে 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 ওটাকে থিটা অ্যাঙ্গেল পর্যন্ত ডিসপ্লেস করতে পারবো। অত ইজি হবে না, কারণ আমি ইকুয়াল টর্ক দিচ্ছি। সো এক্ষেত্রে ওকে যেমন আমি ডিপ্লেস করবো ধীরে ধীরে, ডিসপ্লেস করবো ধীরে ধীরে, সেই ডিসপ্লেসমেন্টটা হবে ডি থিটা করে, অল্প অল্প করে, ডি থিটা করে অল্প অল্প করে ডিসপ্লেসমেন্ট হবে। ঠিক আছে? কারণ এগেনস্ট, আমি একটা ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করছি, আর আমি সেই ফোর্সের এগেনস্টে যে ফোর্স দিচ্ছি সেটাও ওই ফোর্সের ইকুয়াল। সো ডিসপ্লেসমেন্টটা অল্প অল্প করে হবে। সো ডি থিটা ধরলাম ডিসপ্লেস করতে পারলাম। সো ডি থিটা যদি ডিসপ্লেস করতে পারি, তো এইটুকু সামান্য ব্যাপারের জন্য আমি যতটা পোটেনশিয়াল এনার্জি ওই মানে ডাইপোলটার মধ্যে জমাতে পারবো, সেটা হলো ওইটুকু করতে যে ওয়ার্ক ডানটা আমি করবো অ্যাজ এ এক্সটার্নাল এজেন্ট। সো ওয়ার্ক ডান ইজ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু টাউ এক্সটার্নাল ইন্টু ডি থিটা। এবার ইন্টিগ্রেশন নামক আমি একটা টুল জানি, যে টুলটা আমাদের যে কোনো স্মল জিনিসকে বিগ করতে সাহায্য করে। সো আমি যদি ডিডব্লিউ বের করতে পারি যে এইটুকু ওয়ার্ক ডান করতে আমার এতটা শক্তি দিলাম, সো আমাকে যেটা করতে বলা হয়েছে পুরো থিটা পর্যন্ত ডিসপ্লেস করো, তাহলে আমাকে যে এনার্জিটা অ্যাপ্লাই করতে হবে দ্যাটস ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন টাউ এক্স ডট ডি থিটা উইথ 0 to থিটা। ও সাম্যাবস্থানে ছিল, আমি এটা থিটা পর্যন্ত ডিসপ্লেস করবো, ঠিক আছে? কারণ থিটা থাকলেও সাম্যাবস্থানে শার্ট করে চলে আসবে, তাহলে আমি কী করবো? বিরুদ্ধে থিটা পর্যন্ত ডিসপ্লেস করবো। এটা হলো ওপরে কাজ করছে ফিল্ড, তো ফিল্ডের দিকেও একদম ফিল্ডের সাথে গায়ে ঘেসে ঘেসে থাকলে ওর উপর টর্ক 0। যদি আমি যে এদিক করবো আবার এদিক চলে আসবে, যে এদিক করবো আবার এদিক চলে আসবে। তো আমি এদিক করছি মানে এক্সটার্নাল এজেন্ট হিসাবে ওর উপর ওয়ার্ক ডান করছি এবং ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর করছি, যেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে আবার ব্যাক করে। ওকে, সো টাউ এক্সটার্নাল ইন্টু থিটা। সো এই টাউ এক্সটার্নাল যদি ভ্যালু বসিয়ে দিই 0 to থিটা, টাউ এক্সটার্নাল কত? টাউ এক্সটার্নাল হলো পিই সাইন থিটা ডি থিটা। সো ইজ ইকুয়াল টু হবে পি সাইন থিটা ডি থিটা, যদি ইন্টিগ্রেশন করি পি বেরিয়ে যাবে, সাইন থিটার হবে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা, লিমিট 0 to থিটা। সো পি লিমিট বসাতে গেলে মাইনাস কস থিটা, মাইনাস অফ মাইনাস মানে প্লাস cos 0, cos 0 মানে 1, so p 1 minus cos theta. So this is the potential energy of electric dipole in external electric field. What is this? PE 1 minus cos theta. So এইটা যদি আমি জেনে যাই, এবার তো তোমার কাছে থিটার ভ্যালু মানে একটা ইকুয়েশন পেয়ে গেলে, জাস্ট চেঞ্জ ইউর থিটা অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। তোমাকে যদি বলে একটা ইলেকট্রিক ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাও, তাহলে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে ওর মধ্যে, বের করে নাও থিটা জায়গায় 90 বসিয়ে। যদি বলে একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে একটা ইলেকট্রিক ডাইপোল ঘেসে ঘেসে আছে, আচ্ছা ইলেকট্রিক ডাইপোল বলতে কি?
ইলেকট্রিক ডাইপোল ঘেসে ঘেসে আছে মানে ওর মাইনাস কিউটা নিচের দিকে, প্লাস কিউটা উপর দিকে, এটা খেয়াল রাখবে। কারণ ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা দেখতে হবে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন মাইনাস কিউ টু প্লাস কিউ। সো ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর ই এর ডিরেকশন, মানে পি এর ডিরেকশন আর এর ডিরেকশন সেম দিকে আছে, এটা ভাবতে হবে। এবার যদি বলে একটা ইলেকট্রিক ডাইপোলকে জাস্ট উল্টো করে দাও, মানে এইভাবে আছে, এটাকে উল্টো করে দাও, মানে ওকে কিন্তু 180 ডিগ্রি ঘোরাতে বলা হচ্ছে প্লাস কিউকে যদি নিচে নিয়ে আসো, মাইনাস কিউকে উপরে নিয়ে যাও, দ্যাটস মিন ওকে কিন্তু 0 ডিগ্রি নয়, পাক্কা 180 ডিগ্রি ঘোরাতে বলছে। তাহলে সেক্ষেত্রেও তুমি কিন্তু ওয়ার্ক ডানগুলো বের করতে পারবে। কেমন করে? ফার্স্ট কেস যদি বলি, ওয়ার্ক ডান ফর 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হবে পিই 1 মাইনাস cos 90, cos 90 0, so PE only, maximum work done. 2 number work done 180 degree, PE 1 minus cos 180, cos 1 minus 1, so minus plus, so 2 PE. Hello, work done 180. আর যদি বলে 3 number work done from theta 1 to theta 2, so W theta 1 to theta 2 যদি করতে হয় তাহলে PE হবে cos of theta 1 minus cos of theta 2, বুঝা গেল? লাস্ট 4 নম্বর ওয়ার্ক ডান যদি এরকম বলে যে ও 90 ডিগ্রিতে ছিল, সেখান থেকে যে কোনো অ্যাঙ্গেল থিটা করো, তাহলে কী হবে? ওয়ার্ক ডান পাই বাই 2 থিটা, মানে মনে করো যে ইলেকট্রিক মানে এটা এই ছোট্ট কথাটা যেটা এইটুকু জায়গার মধ্যে লিখছি, এই কথাটা কিন্তু অনেক মিনিংফুল। এই ছোট্ট কথাটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো, অনেক প্রবলেম করতে পারবে। তোমাকে কখনো কখনো দিতেই পারে ডাইপোলটা এইভাবে আছে, দিতেই পারে ডাইপোলটা ছবিতে দেখলে এইভাবে আছে, এই অবস্থায় তোমাকে বললো থিটা অ্যাঙ্গেল ডিসপ্লেস করা হলো, বলো তো দেখি এর মধ্যে কতটা মানে পোটেনশিয়াল এনার্জি হবে? তাহলে তুমি কিন্তু ইন্টারেকশনটা 0 থিটা করতে পারো না, তুমি কিন্তু 1 মাইনাস cos থিটা বসাতে পারো না। খেয়াল থেকে যেন মনে করো তোমাকে ছবি দেওয়া আছে যে ইলেকট্রিক ডাইপোলটা ফিল্ড এইভাবে আছে, ডাইপোলটা এইভাবে আছে, এরপরে বলো থিটা অ্যাঙ্গেল ডিসপ্লেস করতে কত পরিমাণ এনার্জি স্টোর হবে। ইন্টিগ্রেশনটা কিন্তু 0 to থিটা হবে না এটা, কারণ এটা আছে মানে এটা অলরেডি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তোমাকে দেখতে হবে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেল, ওকে? সো ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তারপরে যদি থিটা ডিসপ্লেস করতে হয়, তাহলে সেই অ্যান্সারটা কী হবে? পি কস অফ পাই বাই 2 মাইনাস কস অফ থিটা। সো কস অফ পাই বাই 2 মানে 0 হয়, তো মাইনাস কস থিটা অনলি, তাহলে হবে পি মাইনাস পিই কস থিটা, বুঝা গেল? সো এই স্পেশাল এইটুকুর জন্য এটাকে আমি এটাও বলতে পারি, দেখো মাইনাস পি ডট ই, এটা কিন্তু বলতে পারি। লক্ষ্য করা ভালো তো, শুধু এইটুকুর জন্য ওয়ার্ক ডান টু পাই বাই 2 থিটা, এটা যদি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ওয়ার্ক ডানের ভ্যালুটাকে পি ডট ই এটা বলতে পারি। কোনো অপশানে যদি এটা দেখো ঘাবড়ে যাবে না, পি ডট ই হয় কিন্তু মাইনাস সহ, কখন? যখন এই ব্যাপারটা হয়। সো দিস ইজ নট দ্য অনলি অ্যান্সার, এটা হলো মেন ফর্মুলা। আমি এখান থেকে এতগুলো স্পেশাল কেস তৈরি করলাম, এই স্পেশাল কেসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো মতো খেয়াল রাখবে, ওকে? সো আমাদের পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রিক ডাইপোল বেস্টভাবে হয়ে গেল। নেক্সট আমরা এবার ইলেকট্রিক ডাইপোলের জন্য বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ক্যালকুলেশন শিখবো, দুটো হাফে, দুটো একটা বোর্ডে দুপাশে করবো, এক পাশে ইলেকট্রিক ফিল্ড, এক পাশে পোটেনশিয়াল, ওকে? দেখতে থাকো। সো নাও আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ক্যালকুলেশনগুলো করব ইন ভ্যারিয়াস পয়েন্ট ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। আমরা বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের ক্যালকুলেশনগুলো করব, ওকে? আমি চেষ্টা করব বোর্ডের এক পরে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করা, এক পরে পোটেনশিয়াল ক্যালকুলেশন করা, ওকে? 1 নম্বর অন অ্যাক্সিস। অ্যাক্সিস মানে ডাইপোলটার অ্যাক্সিসের ওপরই কোনো একটা পয়েন্টে বের করা। সাপোজ এটা ইলেকট্রিক ডাইপোলটা মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ দিয়ে তৈরি ডাইপোল, ওকে? যার মাঝখানে ডিস্টেন্সটা 2L, ওকে? এই ডাইপোলেরই অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডাইপোলটার জন্যই মাইনাস কিউ প্লাস কিউ, যাদের মাঝখানে ডিস্টেন্স 2L, এই ডাইপোলটার জন্যই এই অ্যাক্সিসের উপর সেম কোনো একটা বিন্দুতে আমি পোটেনশিয়াল ক্যালকুলেশন করব।
সো এদিকে করব ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এদিকে করব পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি লিখলাম, এনার্জি বলে না, পোটেনশিয়াল বলে, পোটেনশিয়াল। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল। সো হোয়াট ইজ দ্য রুল? রুল হলো আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন, পোটেনশিয়ালের ক্যালকুলেশন দুটোই প্রিভিয়াস লেকচারে শিখেছি। তোমরা সবাই দেখছো, দেখতে শিখে নাও বলে মন দিয়ে, তাহলে এগুলো করতে পারবে। তো পোটেনশিয়ালের ক্যালকুলেশন মানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের জন্য আমাকে দেখতে হয় এখানে +1 চার্জ নেট কি ফোর্স ফিল করছে, আর পোটেনশিয়ালের জন্য দেখতে হয় এখানে +1 চার্জকে ব্রিং করতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে। এই তো এটার ফর্মুলা যদি দেখো তাহলে আমরা জানি E = 1/4πε0 Q × 1/r² ইজ দ্য ফর্মুলা। আর এখানে যদি দেখো P = 1/4πε0 Q/r, এই কিউটাই লাগে খেলো। সো অবভিয়াসলি এখানে চার্জের সাইন ইম্পর্টেন্ট, এখানে চার্জের সাইন ইম্পর্টেন্ট না, এটা স্কেলার, এটা ভেক্টর। এখানে সাইন না দিলেও চলবে, বাট ডিরেকশনটা বলতে হবে। এখানে চার্জের সাইন দিতে হবে, কারণ এটা জাস্ট ভ্যালু। ঠিক আছে, এখানে মাইনাস প্লাস সব ডিপেন্ড করবে। এইটুকু আমি তোমাদের বারবার বলছি, আমার স্টাইল এটা। অনেকে এখানেও সাইন দেয়, সাইন দিয়ে বোঝায় যে নেগেটিভ বোঝাচ্ছে অ্যাট্রাকশান আর পজিটিভ বোঝাচ্ছে রিপালশন। আমি বলি তুমি ছবি দেখেই অ্যাট্রাকশন রিপালশনটা খুঁজে নাও, দিয়ে এখানে সাইন দিতে হবে না, বাট পোটেনশিয়ালে তোমাকে সাইন দিয়েই করতে হবে, এটা স্কেলার একদম। ওকে, সো দেখো এটা ফর্মুলা, এটা ফিল্ডের ফর্মুলা, এটা পোটেনশিয়ালের ফর্মুলা। এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি এই কাজটি করব। দেখে দিলাম ফর্মুলা দুটো, সবাই অলরেডি শিখে এসেছো যে ইলেকট্রিক ফিল্ড হয় 1/4πε0 Q/r², আর ইলেকট্রিক পোটেনশিয়াল হয় Q/r। ঠিক আছে, স্কোয়ারটা আর হয়ে যায়, এটা শিখেছো। সো যদি এখানে শুরু করি তার আগে আমাকে যেটা জানতে হবে সেটা যে পয়েন্টে আমি ফিল্ড বের করবো সেটা কত দূরে। সেটা আমি +Q চার্জ থেকে একটা ডিস্টেন্স দেখছি, -Q চার্জের থেকে আরেকটা ডিস্টেন্স দেখছি। সব থেকে বেস্ট হয় বলা, মানে যারা ক্যালকুলেশনটা প্রথম করেছিলেন তারা যেটা দেখেছিল যে সবথেকে ভালো ক্যালকুলেশন হয় এবং সবথেকে ভালো অ্যান্সার আছে একটা সিম্পলিফাই সুন্দর, সেটা হলো যদি আমি এই পয়েন্টের ডিস্টেন্সটা এই ডাইপোলের মাঝখান থেকে ধরি, কী থেকে ধরি? মাঝখান থেকে। সো এই পি পয়েন্টের ডিস্টেন্সটা ধরবো মাঝখান থেকে আর ডিস্টেন্স, তাহলে আরটা কী ধরবো? মাঝখান থেকে। সো এখানেও আমি আর ডিস্টেন্সটা ধরবো একদম মিডিল থেকে, মিডিল অফ দ্য ডাইপোল। ওকে, বুঝতে পারছো তো কেন 12টা নিয়েছিলাম? এই মিডিলটা আমার লাগবে তাই। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড যদি পি পয়েন্টে করি, এটার নাম যদি এ, এটার নাম যদি বি, এটার নাম এ, এটার নাম বি, এটা পিতে দেওয়া আছে, তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু -Q বা ডিউ টু পয়েন্ট এ পয়েন্ট, এবার লিখো অ্যাট পি E1 = দেখো এ পয়েন্টের জন্য পি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করি তাহলে E1 = হবে 1/4πε0 Q × 1/a থেকে p², তাই না? এ থেকে পি এর যে ডিস্টেন্স তার স্কোয়ার, এটা তো ফর্মুলা। সো এ থেকে পি এর ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে। আর যে ইউজ করা হয় সেই আরটা হলো যে চার্জের জন্য ফিল্ড বের করবো সেই চার্জ থেকে যে পয়েন্টে ফিল্ড বের করবো তার ডিস্টেন্স, সেটা আর দিয়ে লেখা হয়। এবার এখানে আর তো ধরেছি আমি মাঝখান থেকে, আর আমি ফিল্ড বের করছি এ পয়েন্ট থেকে। সো আমার এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্স লাগবে। তো এ থেকে পি পয়েন্টে যদি ডিস্টেন্স লাগে তো খুব ভালো করে দেখো, মাঝখান থেকে পি পয়েন্টটা আর দূরত্বে, তাহলে বাকি থাকলে মাঝখান থেকে এইটুকুটা, আর মাঝখান থেকে এইটুকুটা কত হবে? এল হবে, কারণ এই ডাইপোলটা তো 2L এর, তার মাঝখানটা যদি কেটে নিই তাহলে দুপাশে এল ভাগ হয়ে গেল, তাহলে এইটুকুটা এল হবে। সো অবভিয়াসলি এ থেকে পি এর ডিস্টেন্সটা হবে r + l এর হোল স্কোয়ার। বুঝাতে পারলাম? এবার এই ডিরেকশনটা কী হবে? দেখো এটা -Q, এটা +1, +1কে -Q অবশ্যই অ্যাট্রাক্ট করবে। সো ডিরেকশনটা হবে পি থেকে এ বরাবর, ডিরেকশনটা কিন্তু লিখে দিতে হবে। হ্যাঁ, ডিরেকশনটা হলো পি থেকে এ বরাবর, বিকজ ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর কোয়ান্টিটি, এর ডিরেকশন ইম্পর্টেন্ট। সিমিলারলি পোটেনশিয়াল হবে, পোটেনশিয়াল ডিউ টু হোয়াট? ডিউ টু এ ইন পি, V1 = হবে হলো 1/4πε0 - Q/,
কত আর প্লাস এল, দেখো বুঝতে পারলাম, স্কোয়ারটা হবে না এক নম্বর, আর চার্জের সাইন ইম্পর্টেন্ট, আর কোনো ডিরেকশনের ব্যাপার নেই, পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, নেক্সট, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু বি পয়েন্ট at P E2 is equal to হবে হলো 1/4πε0 Q বাই, এটাও চার্জের ভ্যালু কিউ, এটা চার্জের ভ্যালু কিউ। ওকে, এবার দেখো, এবার বি থেকে পি এর ডিস্টেন্স লাগবে। আমরা জানি পি থেকে মাঝখানটা আর, আবার মাঝখান থেকে বি পর্যন্ত এল, তাহলে বি থেকে পি পর্যন্ত হবে আর মাইনাস এল, বোঝা গেল, তার স্কোয়ার। ডিরেকশনটা কী হবে, প্লাস কিউ প্লাস ওয়ানকে রিপাল করবে, সো বিপি বরাবর রিপালশন ফোর্স। ওকে, আর পোটেনশিয়ালটা কী হবে, V2 ইকুয়াল হবে 1/4πε0 প্লাস কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল। ওকে, এবার নেট ইলেকট্রিক ফিল্ড যখন আমি বার করব তখন আমি কী করব দেখব, আমি দেখতে পাচ্ছি E1টা পিএ আর E2টা বিপি, তো দুটো ইলেকট্রিক ফিল্ড অপোজিটলি ডিরেক্টেড। যদি দুটো ফোর্স বা দুটো ভেক্টর অপোজিটলি ডিরেক্টেড হয় তাহলে নর্মালি তাদের রেজাল্ট হয় নর্মালি মাইনাস। ওকে, কোনটা থেকে কোনটা, অবশ্যই বেশি ইলেকট্রিক ফিল্ড থেকে কম ইলেকট্রিক ফিল্ড, কারণ বেশি ইলেকট্রিক ফিল্ড যদি মানে যেটা হবে সেক্ষেত্রে সে মানে মেন যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশনটা সেই দিকেই হবে। সো এক্ষেত্রে আমার ইটা হবে বেশি থেকে অ্যাক্সিস পজিশন,
এবার একটা জিনিস ছোট্ট একটু জানতে লাগে, জায়গার খুব অভাব, তবু করে দিচ্ছি। সেটা হলো যে ডাইপোলটা যদি খুবই স্মল ডাইপোল হয়, তাহলে খুবই স্মল ডাইপোল হতে গেলে এই টুয়েলটা খুবই স্মল, সো তার রেসপেক্টে এলটা আরও স্মল। তো সেক্ষেত্রে আরটা এত বেশি যে ক্যালকুলেশানে নিচের যে এলটা, সে এলটা থাকবে না। সো এবার যেটা বলছি আমি সেটা হলো ভেরি স্মল ডাইপোল। এটা করার জন্য আমি চাইবো তোমরা একটু যেটা টুকে নাও, তাহলে আমার জায়গাটা পাবো করার। ওকে, টুকা হলো, আমি মিটাচ্ছি কিন্তু। হ্যাঁ, ও আরেকটা কথা বলে দিই যে এই ডাইপোলের ডিরেকশান মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা দেখে একটা কথা লিখে নিতে হবে মন দিয়ে। সেটা হলো যে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য তার অ্যাক্সিস পয়েন্টে ডাইপোল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান হয় বিপি বরাবর। আর তুমি ভালো মতো লক্ষ্য করো এই ডাইপোলটার ডাইপোল মোমেন্টের ডিরেকশান কি, পি এর ডিরেকশন, এর ডিরেকশন হলো -q থেকে +q এর দিকে। দেখো ওটাও বিপি বরাবর, ওই মুখেই না, জাস্ট বিপিটা আগে, তো মুখটা তো একই। সো একটা কথা মন দিয়ে নোট করে নাও, আমি লিখেও দিচ্ছি এক্ষুনি, যে আমি এইটুকু মিটাচ্ছি, মিটিয়ে লিখছি। ওপরে ছবিটা থাকলো, এটা মিটিয়ে দিলাম। তোমরা অবশ্যই টুকে নাও প্লিজ, স্যার রিকোয়েস্ট। আগে পজ করে টুকো, তারপরে আবার ভিডিও চালু করে দেখো যে প্রথমত যে ইলেকট্রিক ফিল্ড at axis is in the direction of dipole moment। মানে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা যেদিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সেদিকে হয় কখন, যদি অ্যাক্সিসে ক্যালকুলেশন করি। এটা এক নম্বর। আর ফর ভেরি স্মল ডাইপোল, ভেরি স্মল ডাইপোল যদি নিই, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে অ্যান্সারটা, ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 2πr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, জায়গায় এলটা বাদ হয়ে যাবে, আর স্কোয়ার স্কোয়ার মানে r⁴, একটা আর কেটে গিয়ে r³। সো ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 2p/r³। এটা ফর ভেরি স্মল ডাইপোল। সিমিলারলি ফর ভেরি স্মল ডাইপোল ভি ইকুয়াল টু হয়ে যাবে স্মল ডাইপোল, এক্ষেত্রে তো ডিরেকশানে কোনো ব্যাপার নাই, সো এক্সট্রা কোনো লেখার কিছু নেই। ফর ভেরি স্মল ডাইপোলটা হয়ে যাবে p/4πε0 r² অনলি। ঠিক আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য পোটেনশিয়াল ফর স্মল ডাইপোল, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ফর স্মল ডাইপোল। এইটাকে আর এইটাকে তোমরা বক্স করে নাও যারা খালি ফর্মুলা মনে রাখতে চাও, আর যারা একটু ডেরিভেশনটা শিখতে চাও তারা অবশ্যই সমস্তটা ভালো মতো টুকে নাও। চলো নেক্সট আমরা এবার ইকুইলেট্রিয়াল পজিশনে পড়াবো, যেটাকে বাংলায় বলে বিষুমঞ্চ। দেখতে থাকো। সো নাম্বার 2, ইকুইটোরিয়াল পজিশন। ইকুইটোরিয়াল পজিশন, ঠিক আছে, মানে বাংলায় যেটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। হ্যাঁ, তো লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে এখন দেখব ইলেকট্রিক ফিল্ড কী হয়, পোটেনশিয়াল কী হয়, কার, ডাইপোলের। সো ইলেকট্রিক ফিল্ড আগে বার করছি। ইলেকট্রিক ফিল্ড, সো লেট আস কনসিডার -q + q, it's a dipole with distance between them 12। ইকুইটোরিয়াল পজিশন মানে এই ডাইপোলের মিডল থেকে পারপেন্ডিকুলারলি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করা। লেট আস কনসিডার এটা r ডিস্টেন্সে রয়েছে। ওকে, সো এখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। পোটেনশিয়ালের ক্ষেত্রে সেম, -q + q, মাঝখানে ডিস্টেন্স 12, এর ইকুইটোরিয়াল পজিশনের পয়েন্টে আমাকে এখন বের করতে হবে পোটেনশিয়াল। তো ইলেকট্রিক ফিল্ড যদি বের করি -q এর জন্য বের করব, এ নাম দিলাম, বি নাম দিলাম, পি নাম দিলাম, তো আর অত লিখছি না। সো ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ডিউ টু এ E1 ইজ ইকুয়াল টু, আচ্ছা ভেক্টরের পরে লিখছি, মানে ভেক্টরটা আমি মুখে লিখে দিচ্ছি, ই ভ্যালুটা লিখছি খালি। E1 ইকুয়াল টু কী হবে, q × 1 ডিভাইডেড বাই 4πε0
এপি এর স্কোয়ার, দেখো বোঝা গেল, বিকজ এই ডিস্টেন্সটা লাগবে, এখানে +1কে আনতে হবে, এই +1-এর জন্য এটার ডিস্টেন্স লাগবে। সো এপি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0। এপি কত? যদি এইটা 12 হয় তাহলে এ থেকে ও পর্যন্ত এল, ও থেকে পি পর্যন্ত আর, তাহলে এ থেকে পি হলো √r² প্লাস এল স্কোয়ার, তার স্কোয়ার মানে শুধু r² প্লাস এল স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা বলো, √r² প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম। এর ডিরেকশন হবে +1 চার্জকে -q অ্যাট্রাক্ট করবে, দ্যাট ইজ PA বরাবর, ঠিক আছে, ইন দ্য ডিরেকশন অফ PA অ্যাট্রাকশন ফোর্স। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড at P due to B E2 ইকুয়াল টু হবে q বাই 4πε0 BP স্কোয়ার। এবার অফিসিয়ালি দেখো ইকুইটোরিয়াল পজিশন যখন হয় তখন যেহেতু এটা একদম মাঝখানে হয় পারপেন্ডিকুলার টু দা, সেই জন্য বিপি আর এপি ইকুয়ালি হয়। সো এক্ষেত্রেও সেম, এটা এলটা আর এটা হবে √r² প্লাস এল স্কোয়ার, হোল স্কোয়ার করলে r² প্লাস এল স্কোয়ার। সো অফিসিয়ালি E1 আর E2-র ভ্যালু সেম হয়, বাট ডিরেকশনটা হবে যেহেতু এটা +q +1 চার্জকে রিপালস করবে, সো ইটস বিপি বরাবর, ওকে, ইন দ্য ডিরেকশন অফ বিপি। সো E1 PA E2 BP। এবার দুটো ভেক্টর E1 আর E2 এরা দুজন যেহেতু দুটো ডিফারেন্ট ডিরেকশানে কাজ করছে, অবভিয়াসলি আমাদের এদের যে রেজাল্টেন্ট হবে সেটা হলো ভেক্টরিক্যালি এই দুটো ভেক্টরের লব্ধি করতে হবে, এটা E1 এটা E2 এর লব্ধি করতে হবে। অবভিয়াসলি লব্ধিটা হবে যদি নতুন একটা সামান্তরিক করি, লাইক এই ডিরেকশনে এদের লব্ধিটা হবে। ওকে, এই লব্ধিটা বের করার জন্য অবশ্যই আমাকে E1 আর E2-র মাঝখানের অ্যাঙ্গেল জানতে হবে। ওকে, তো এটা দুটো প্রসেসে করা যায়। একটা E1 আর E2-র মাঝখানে অ্যাঙ্গেল জানতে গেলে √E1² প্লাস E2² প্লাস 2E1 E2 cos অফ দ্যাট অ্যাঙ্গেল। আরেকটা সিম্পল প্রসেসে করতে পারো, দ্য প্রসেস ইজ তুমি E1 আর E2-কে যদি কম্পোনেন্টে ডিভাইড করে নাও তাহলে কম্পোনেন্টগুলোর আলাদা করে সাম করলেও কিন্তু হয়ে যাবে। ফর এক্সাম্পল E1-কে যদি ভাঙতে যাও তাহলে তুমি প্রথমে দেখো এইটা যদি থিটা ধরো, কোনটা, যেটা হলো তোমার ডাইপোলের সাথে অ্যাঙ্গেল, যেটা PA বলো বা BP বলো একই হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে দুটো বাহু সমান, হ্যাঁ, যেটাকে বলা হয় কি যেন বলে আইসোস্কেলস মানে ট্রায়াঙ্গেল, লাইক এরকম কিছু একটা বলে। সো দুটো সাইড ইকুয়াল আছে, দুটো সাইড ইকুয়াল হলে দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হয়। সো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল যদি হয়, সো এটা থিটা হবে, এটাও থিটা হবে। ইফ ইট ইজ থিটা দেন এটাও থিটা হবে, ঠিক আছে। আর যদি এটা থিটা হয় তাহলে এটাও থিটা হবে। দুটা হয়, এটাকে বলা হয় সেম অ্যাঙ্গেল, আর এটাকে বলা হয় জেড শেপের অ্যাঙ্গেল, যেটাকে বাংলায় একান্তর কোণ বলে, ইংলিশে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে হয়তো, ঠিক আছে। সো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে। তো অ্যাঙ্গেল জানার পর আমরা কম্পোনেন্টে ইজিলি ডিভাইড করতে পারি। যদি এটা E1 হয় তাহলে E1-এর সাথে এই অ্যাঙ্গেলটা জানি, অর্থাৎ এই অ্যাঙ্গেলের কম্পোনেন্টটা হবে E1 cos থিটা, ইজিলি বলতে পারি। আর সিমিলারলি এর সাথে 90 ডিগ্রি অবশ্যই এটা যে অ্যাঙ্গেলটা, যেটার কম্পোনেন্ট হবে E1 sin থিটা, হয়ে গেল। তাহলে E1-কে ভেঙে আমরা দুটো কম্পোনেন্ট E1 sin থিটা E1 cos থিটা করলাম। অ্যাজ ওয়েল অ্যাজ E2-র সাথে যদি এই সাইডের অ্যাঙ্গেলটা জানি তাহলে এটা E2-রও হবে E2 cos থিটা কম্পোনেন্ট ভেক্টর হিসাব, আর তার সাথে এর সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে এটা, যার ভ্যালু হবে E2 sin থিটা। ওকে, এবার দেখো কম্পোনেন্টে ডিভাইড করার পর আমার E1 cos থিটা আর E2 cos থিটা এই দুটো ভ্যালু মানে ভেক্টর একই দিকে কাজ করছে, আর E1 sin থিটা E2 sin থিটা অপোজিটলি কাজ করছে। সো এবার আমরা এই দুটো যদি মাইনাস, মানে যেহেতু এই দুটো ভেক্টরকে নিলে নেট করতে হবে, মানে নেট মাইনাস করতে হবে, এই দুটো ভেক্টরকে নিলে নেট প্লাস করতে হবে। তো আমি এই দুটো মাইনাস করতে গেলে দেখব যে শূন্য হবে। কেন? কারণ E1 আর E2-র ভ্যালু ম্যাথামেটিক্যালি সেম। এবার সাইন থিটা তো সাইন থিটা দুটো সেমই আছে, তো বিয়োগ করলে অ্যান্সারটা 0 আসবে। বাট E1 cos থিটা আর E2 cos থিটা যোগ করতে হবে। সো নেট যেটা সেটা এইটাই হবে, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। আর আমি এমনিও যদি মানে প্যারালোগ্রাম ফর্মুলা ফেলি তাও বুঝতে পারি যে এই দুটো নেট এদিকেই হবে। সো রেজাল্টেন্ট E হবে
E1 cos theta প্লাস E2 cos theta। ওকে, যেখানে E1 আর E2 ভ্যালু অফিসিয়ালি সেম, সেজন্য 2 নিয়ে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিই, Q/4πε0 R² প্লাস L²। ওকে, এটা হলো E1 আর E2 যে কোনো একটা বলতে পারো। আর cos theta ভ্যালু যদি বলো, cos theta তুমি এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারো কী হবে, cos theta মানে হয় বেস বাই হাইপো। বেস হলো L আর হাইপো হলো √R² প্লাস L²। তাহলে এইভাবে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে পারছি অ্যাট দ্য পয়েন্ট P। আর যার ডিরেকশান হচ্ছে, যার ডিরেকশান কি, ডিরেকশান ইজ প্যারালাল টু the direction of, এই লেখাটা মনে রাখবে, parallel to the direction of dipole moment। কেন, দেখো তুমি দেখতেই পাচ্ছ যে ফাইনাল ইলেকট্রিক ফিল্ড বা নেট ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর কাজ করছে। আর তুমি জানো ডাইপোলের ডাইপোল মোমেন্ট -q থেকে +q দিয়ে কাজ করে, অর্থাৎ এই বরাবর কাজ করে। দেখো ডাইপোল মোমেন্টের ডিরেকশান আর নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান অ্যাট পয়েন্ট P সেম, মানে সরি প্যারালাল, বাট অপোজিট। এর ডিরেকশান এদিকে, তো এর ডিরেকশান এদিকে। তো সেইভাবে আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান হবে প্যারালাল টু দ্য ডিরেকশান অফ ডাইপোল মোমেন্ট। সরি এক কথায় যদি লেখো তাহলে প্যারালাল লিখবে না, অ্যান্টি প্যারালাল। এক কথায় লিখলে অ্যান্টি প্যারালাল কথাটার মানে হলো এখানে, বা একসাথে লিখতে হবে ডাইপোল মোমেন্ট অ্যান্ড অপোজিটলি ডিরেকশন, ঠিক আছে, বা লিখতে পারে এক কথায় ডিরেকশন ইজ অ্যান্টি প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট। তার মানে অ্যান্সার, এই ডিরেকশনটা হবে কি, ডাইপোল মোমেন্টের যে ডাইপোল নিয়ে আমরা কাজ করছি সেই ডাইপোল মোমেন্টের ডিরেকশনের অ্যান্টি প্যারালাল। ওকে, সো এখানে আসছে না, আমি পোটেনশিয়ালটা একটু পরেই করছি, তাহলে আগে ফিল্ডটাই দেখে নাও, দিয়ে টুকে নাও, পরে পোটেনশিয়াল করবে, কারণ ক্যালকুলেশনগুলো বড়ো, এতটুকু বোর্ডে আটবে না। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা দেখব E = হবে 2QL divided by 4πε0 into R² plus L² to the power 3/2। কেমন করে এলো, এখানকার 1 এখানকার হাফ। ওকে, এবার 2QL মানে তো আমরা জানি P, সো P/4πε0 R² plus L² to the power 3/2। ওকে, সো যদি ভেরি স্মল নিই, ভেরি স্মল ডাইপোল ফর, যদি খুব ছোটো একটা ডাইপোল নিই, তাহলে সেক্ষেত্রে আরটা গ্রেটার দেন এল হয়, সো এলটা আমরা নেগলেক্ট করে দেবো, এই আর কি। সো ইন দ্যাট কেস E = হবে P/4πε0 R² to the power 3/2। 2 কেটে যাবে, P/4πε0 R³ So this is the value of E, which is perpendicular, which is parallel to, which is anti-parallel to the dipole moment। Dipole moment direction যেদিক হবে তার সাথে anti-parallel হবে। ক্লিয়ার? সো আমাদের হয়ে গেল ইকুইটোরিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড। আমরা এবার পোটেনশিয়ালটা করব। ওকে, সো মানে মিটিয়ে করতে হবে, কারণ এক বোর্ডে জায়গা হচ্ছে না। দেখো পোটেনশিয়াল দেখাবে, পোটেনশিয়াল। এবার পোটেনশিয়ালের ক্যালকুলেশনটা দেখো, সিম্পল, -q + q। ওকে, এইখানে আমাকে বের করতে হবে, দিস ইজ P, দিস ইজ O, দিস ইজ R, দিস ইজ 2L, দিস ইজ A, দিস ইজ B। সো পোটেনশিয়াল তো সিম্পল ফর্মুলা, যে পোটেনশিয়াল at P due to A, V1 is equal to -q/4πε0 AP। এপির ভ্যালু কত? এপির ভ্যালু হলো √R² plus L²। ওকে, স্কোয়ার নাই, পোটেনশিয়াল কোনো ডিরেকশন নাই, স্কেলার। পোটেনশিয়াল at P due to B, V2 is equal to q/4πε0 √R² plus L²। Okay, so total potential
is V is equal to V1 plus V2, that is equal to minus Q by 4 pi epsilon naught common মনে পরে করছি R square plus L square to the power half plus Q by 4 pi epsilon naught R square plus L square to the power half. Same to the plus minus, that is get a 0. So the potential at P is 0. So summary করে যেটা পেলাম, electric field E equal to P by 4 pi epsilon naught R cube for very small dipole obviously, and V is equal to 0. This is the summary যে ইকুইটোরিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কি হয়। ক্লিয়ার? নেক্সট আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো অ্যাট এনি পয়েন্ট, মানে এনি পয়েন্ট ফ্রম দ্য ডাইপোল, নো ম্যাটার দ্য পয়েন্ট ইজ অ্যাক্সিস অর ইকুইটোরিয়াল, ইটস এনি পয়েন্ট। এবার এনি পয়েন্টে যদি করতে পারি তাহলে আমার মানে ওটা সব থেকে জেনারেল হবে, তাহলে আমার সব পারা যাবে। ঠিক আছে? তাহলে আমরা আরবিটারি যে কোনো এখানে হোক এখানে হোক সেটা যে অ্যাক্সিসের ওপরে পয়েন্ট হবে তার কোনো মানে নেই, বা যেটা ডাইপোলের মিডিলের মানে 50 মানে একদম মিডিলের টপে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় হতে পারে। তার জন্য ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল কী হয় সেটা করতে গেলে আমাদের ডাইপোল পার্টটা শেষ হবে, দেখতে থাকো। সো 3 নম্বর হলো অ্যাট এনি জেনারেল পয়েন্ট। ঠিক আছে? অ্যাট এনি জেনারেল পয়েন্ট, এটা এবার আমাদের করতে হবে, মানে একটা ডাইপোলের জন্য যে কোনো পয়েন্টে। তো প্রথমে ইলেকট্রিক ফিল্ড করি, তারপর আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল করছি। তোমরা খাতায় করো, এগুলো একটু ক্যালকুলেশন বড় হবে, হাফ বড়টা সম্ভব না, সেজন্য আলাদা করে করো। প্রথমে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা দেখো, তোমরা ক্যালকুলেশনটা একবার দেখো, তারপরে সামারি করে ফর্মুলাগুলো খাতায় আলাদা নোট করো, দিয়ে প্র্যাকটিস করো, কিন্তু ক্যালকুলেশনগুলো ডেরিভেশনগুলো শেখো, কাজে রাখবে। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ড যদি বের করি তাহলে কেমন করে বের করবো দেখো, খুব ইজি। মনে করো এটা একটা মাইনাস কিউ চার্জ, এটা একটা প্লাস কিউ চার্জ, ওকে, মাঝখানে এদের ডিস্টেন্স 12, ওকে। এবার আমাদের এখানে একটা জিনিস একটু ভালো করে জেনে রাখো, সেটা হলো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যে ডাইপোল মোমেন্ট কাজ করছে পি, এই ডাইপোল মোমেন্টটা এবার আমাদের খুব কাজে লাগবে। পি যেটা পি ভেক্টর ডাইপোল মোমেন্ট, যার ভ্যালু হলো কিউ ইন্টু 2m, এটা খুব কাজে লাগবে। কেন কাজে লাগবে দেখতে পারবো এখনই। এবার আমরা যদি এইসব কোনো আরবিটারি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করি, তাহলে অবভিয়াসলি আমাকে দেখতে হবে সেটা মাঝখান থেকে কত ডিস্টেন্সে আছে। মাঝখান থেকে সাপোজ এটা আর ডিস্টেন্সে আছে, ওকে। যদি মাঝখান থেকে এটা আর ডিস্টেন্সে থাকে তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করা একটু টাফ। কেন টাফ? কারণ এই ডিস্টেন্সটা এগুলা এক্ষেত্রে বলা খুব কঠিন। এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটাই বা বলা কত হবে, কঠিন। তারপর ডিরেকশান অফ ফিল্ড বের করা ইত্যাদি একটু টাফ। হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে, ডিস্টেন্সটা বের করা যাবে, এই ডিস্টেন্সটাও বের করা যাবে, একটু কঠিন হবে, তবে করা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু শুধু এখানে তো ডিস্টেন্স বার করাটাই মেন না, তারপর আমাকে ফিল্ডের ডিরেকশন লাগবে, তাদের নেট করতে হবে ইত্যাদি। তো এখানে একটা সহজ প্রসেসে করা যেতে পারে। হ্যাঁ, সেই প্রসেসটা হলো, আচ্ছা প্রথমত আমরা একটা ছোট্ট কনসিডারেশন করে নিচ্ছি। এবার দলীয় ক্যালকুলেশনটা আরও বড় হবে। সেই কনসিডারেশনটা হলো আমরা প্রথমেই স্মল ডাইপোল নিয়ে কাজ করছি, ধরে নাও। হ্যাঁ, স্মল ডাইপোল নিয়ে কাজ করছি, ফলে আমরা একটু ওই নেগলেশনগুলো করে নিয়ে কাজটা করবো, তাহলে একটু সহজ হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে যদি পি ভেক্টরটা, ডাইপোল মোমেন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট, পি ভেক্টরটা সাথে যদি মানে যেখানে আমি পি বের করবো, মানে আর যেটা, সেই আরটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই পি ভেক্টরটা দুটো কম্পোনেন্ট হবে। একটা সাপোজ এই আরের দিকের যদি কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে সেই কম্পোনেন্টটা হবে পি কস থিটা, কারণ এই আরের সাথে গায়ে লাগা যে লাইনটা, সেই লাইনটাই আমার পি ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আরেকটা কম্পোনেন্ট হবে এই পি কস থিটা এর সাথে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এই সব ডিরেকশানে, এটা হবে পি সাইন থিটা। তাহলে এবার আমরা ডাইপোল মোমেন্টটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিলাম, যার একটা ডাইপোল মোমেন্ট পি কস থিটা, একটা ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা। অর্থাৎ আমি বলতে পারি মাইনাস কিউ প্লাস কিউ দিয়ে তৈরি হওয়ার যে ডাইপোল, যার ডাইপোল মোমেন্ট পি, সেই ডাইপোলেরই দুটো কম্পোনেন্ট আছে যাদের ডাইপোল মোমেন্ট
পি কস থিটা পি সাইন থিটা, সেগুলো আবার ডাইপোল মোমেন্ট কার হয়? ডাইপোলের হয়। সো পি কস থিটা যে কম্পোনেন্টটা আছে, সেই পি কস থিটা হলো একটা ডাইপোলের কম্পোনেন্ট, পি সাইন থিটা হলো আর একটা ডাইপোলের কম্পোনেন্ট, মানে আর একটা ডাইপোলের অংশ। তার মানে এখানে এই ডাইপোলটাকে আমরা দুটো ডাইপোলে ভাগ করলাম, কথাটা বোঝো। এই একটা ডাইপোলকে আমি ডাইপোল মোমেন্টকে দুটো কম্পোনেন্টে ভাগ করার পর বলতে পারি যেখানে দুটো ডাইপোল আছে। একটা ডাইপোল যেটা যার ডাইপোল মোমেন্ট পি কস থিটা, আর একটা ডাইপোল যেটা যার ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা। ওকে, তাহলে এবারে পি বিন্দুটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তো দেখবে পি বিন্দুটা পি কস থিটাওয়ালা যে ডাইপোল মোমেন্টটা রয়েছে, সেই ডাইপোল মোমেন্টটা যেদিক কাজ করছে সেই ডাইপোল মোমেন্টের দিকেই পি পয়েন্টটা রয়েছে। এবার ভালো করে মনে করে দেখো যে একটা ডাইপোলের অক্ষের ওপর, একটা ডাইপোল যদি থাকে, ডাইপোল এটা তার অক্ষের ওপরই, মানে যে এদিকে মাইনাস কিউ এটা প্লাস কিউ, এই ডাইপোলের অক্ষের উপর যদি কোনো বিন্দুতে তুমি তড়িৎ মানে ইলেকট্রিক ফিল্ড বার করো, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবরই হয়, মানে ডাইপোল মোমেন্টের দিকেই হয়, এবং যার ভ্যালু হয় ই ইজ ইকুয়াল টু কিউ 2p বাই 4 π এপসাইলন নট আর কিউব। মনে করে দেখো 2p বাই 4 π এপসাইলন নট আর কিউব। সো আমি যদি এইখানে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড at P due to the dipole moment P cos theta নিই, তাহলে তার ভ্যালু হবে E1 is equal to 2p cos theta by 4 π epsilon naught r cube। দেখো বুঝতে পারলে? বুঝতে পারলে তো? সিম্পল। এইবার যদি, এবং এর ডিরেকশনটা কী হবে? অবভিয়াসলি ডিরেকশনটা হয় অক্ষের ওপরে, অক্ষ থেকে বাইরের দিকে। সো এই বরাবরই হবে E1টা। ওকে, E1 পেয়ে গেলে এবার E2 যদি ফাইন্ড করতে হয়, E2 ফাইন্ড করার জন্য আমি পি সাইন থিটাওয়ালা ডাইপোলটা নিলাম, কারণ মেন ডাইপোলকে যদি আমি দুটো মানে কম্পোনেন্টে ভাগ করে নিই, তাহলে মেন ডাইপোলের বদলে আমি এই দুটো ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করা যা, মেন ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করা তা। কারণ মেন ভেক্টরটাকে আমি দুটো ভেক্টরে ভাগ করে নিচ্ছি, তাহলে মেন ভেক্টরের কোনো মান মানে কোনো গুরুত্ব থাকে না, কারণ দুটো কম্পোনেন্টে ভাগ করেছি। কম্পোনেন্টের জন্য যদি বার করি, তাদের যদি নেট করি, মেন ভেক্টরের জন্য বার করা একই ব্যাপার। মেন পি হলো ডাইপোল মোমেন্ট, মেন পি ডাইপোল মোমেন্টের জন্য আমাকে এই পি মানে এই পি বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। আমি এই পি ডাইপোল মোমেন্টকে দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, পি কস থিটা পি সাইন থিটা। এবার পি কস থিটা ডাইপোল মোমেন্টের জন্য আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করবো, পি সাইন থিটা ডাইপোল মোমেন্টের জন্য আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করবো, তারপরে সেই দুটো ইলেকট্রিক ফিল্ডের নেট করে দেবো, টোটাল করে দেবো। তো সেই টোটাল যা হবে পি এর জন্য ডাইপোল মানে ইলেকট্রিক ফিল্ড বের করা সেম। ওকে, সো আমাদের এবার যদি আমি বের করি ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ডিউ টু দ্য ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা, তাহলে এটা কী হবে? তাহলে সেক্ষেত্রে দেখো পি সাইন থিটাওয়ালা ডাইপোলটা দেখো তার সাথে এই পি পয়েন্টটা এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার আছে। দেখো লক্ষ্য করে দেখো পি সাইন থিটা এইভাবে কাজ করছে, আর এটা ডাইপোলটা মানে পারপেন্ডিকুলার পজিশন আছে, মানে ইকুইটোরিয়াল পজিশন আছে। সো অ্যান্সার হবে ইকুইটোরিয়াল পজিশনের অ্যান্সারটা E2 ইকুয়াল টু কী হয়? পি বাই 4 π এপসাইলন নট আর কিউব। সো এখানে হবে পি সাইন থিটা বাই 4 π এপসাইলন নট আর কিউব হয়ে গেল। এর ডিরেকশন কী হবে? মনে করে দেখো একটা ইকুইটোরিয়াল পজিশনে একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় ডাইপোল মোমেন্টের ডিরেকশনের সাথে অ্যান্টি প্যারালাল। তো এটা যদি ডাইপোল মোমেন্টের ডিরেকশন হয় তার অ্যান্টি প্যারালাল হবে এটা। সো এটা হবে E2, বুঝা গেল? সো E1 আর E2 আর তাদের ডিরেকশন পেয়ে গেলাম। এবার ভালো মতো যদি দেখো তো দেখবে E1 আর E2 এরাও পারপেন্ডিকুলার ইচ আদার। যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার ইচ আদার হয় তো তাদের নেট হয় E ইজ ইকুয়াল টু সিম্পলি √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, কারণ 2E1 E2 cos 90 cos 90 0 হয়। সো এবার এই যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। সো এখানে কত আসলো? 2p cos থিটা বাই 4 π এপসাইলন নট আর কিউব। আচ্ছা 4 π এপসাইলন নটকে ক্যাপিটাল কে ধরলাম, হ্যাঁ, তাহলে কে ইন্টু 2p cos থিটা বাই আর কিউব স্কোয়ার প্লাস কে পি cos থিটা বাই আর কিউব স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখান থেকে হবে দেখো কে বাই আর কিউব
কমন যাবে, ঠিক আছে, বাইরে একবারে রুট আন্ডারের ভেতরে থাকবে 4p স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো? তাই তো? আচ্ছা, এখান থেকে কে বাই সরি 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 মিস্টেক, একটু মিস্টেক হচ্ছে, কোথাও একটা মিস্টেক হচ্ছে। হ্যাঁ, টুর ভ্যালু এখানে সাইন থিটা হয়, সাইন থিটা, টুর ভ্যালু তো পি সাইন থিটা, হ্যাঁ। সো পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে। সো কে বাই আর কিউব রুট আন্ডার, এটাকে যদি আমি 3p স্কোয়ার কস স্কোয়ার থিটা হিসাবে লিখি, তাহলে একটা কস স্কোয়ার থিটা আর আরেকটা কস স্কোয়ার থিটা যদি থাকে, তাহলে এখান থেকে পি স্কোয়ার কমন নিলে 1 হবে। সো এখান থেকে অনলি পি স্কোয়ার লেখা যাবে। তাহলে বুঝতে পারলে কী বললাম? এটা পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়। সো এখান থেকে যদি আমরা পি স্কোয়ারটা কমন নিই, তাহলে পি হিসাবে বেরাবে, তাহলে 1/4πε0 কে এর মান একটা পি বাই আর কিউব থাকলো, আর রুট আন্ডার থাকবে হলো কি 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। সো দিস ইজ দ্য ভ্যালু। তাহলে একটা স্মল ডাইপোলের জন্য এনি জেনারেল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হয় 1/p/4πε0 আর কিউব রুট আন্ডার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, ঠিক আছে? এটা হলো ফর্মুলা, এটাকে বক্স করে নাও। দিস ইজ ইয়োর ফর্মুলা। ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ড বের করতে পারলে চলো এবার পোটেনশিয়ালটা করে না ফট করে। চলো এবার পোটেনশিয়াল ক্যালকুলেশনটা দেখো। পোটেনশিয়ালটা একটু সিম্পল হবে, হয়তো সিম্পল না হতে পারে, দেখা যাক তোমার যেটা মনে হবে কোনটা সিম্পল, ফিল্ড আর পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালের একটা ব্যাপার আছে, যেটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি, সো অত ডিরেকশন নিয়ে ভাবনার ব্যাপার নেই। তো দেখা যাক কী হয়। তো এই হলো তোমার ডাইপোল মাইনাস কিউ উইথ প্লাস কিউ, আর এই তার মধ্যে ডিরেকশন মানে ডিস্টেন্স 12, আর এই হলো এনি পয়েন্ট পি যেটা মাঝখান থেকে আর ডিস্টেন্সে আছে। আমাকে এইখানে বার করতে হবে পোটেনশিয়াল। এবার পোটেনশিয়ালের তোমার হাতে আর কিছু নেই, কোনো ডাইপোল নিয়ে করলে হবে না, পোটেনশিয়াল পাতি মানে প্লাস করেই বের করতে হবে। সো এইখানে তুমি একটা বুদ্ধি একটু অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো মতো দেখো। তোমাকে এই ডিস্টেন্সটা লাগবে এই পোটেনশিয়াল বের করার সময়, যদি খালি ডিস্টেন্সটা পেলেই হয়ে গেল, কারণ এখানে ডিরেকশানে কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই। আমার মেন পোটেনশিয়ালে মাথা ব্যথা হলো যে ডিস্টেন্সটা কত, এ বি মানে বিপি কত, এপি কত, এই দুটো জানতে গেলেই হয়ে যাবে। তুমি বিপিটা ভালো মতো দেখো, যদি বিপি বার করতে চাও, এখানে অবশ্যই এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, যে পয়েন্টটা নিয়েছি সে পয়েন্টটা থিটা অ্যাঙ্গেল করে আছে ডাইপোল মুভমেন্টের সাথে, হ্যাঁ ডাইপোলের সাথে। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, তুমি বিপি বার করতে গেলে তুমি একটা জিনিস করতে পারো, এই বি থেকে যদি এই আরের ওপর যে আরটা তুমি নিয়েছো, সেই আরের ওপর যেটা মাঝখান থেকে নিয়েছো একটা পারপেন্ডিকুলার টানো, তাহলে তুমি জানো যে একটা লাইন আর এটা লাইন, এই পারপেন্ডিকুলার যদি টেনে দিই, তাহলে এই লাইনটা সেম হয়ে গেল, ঠিক আছে? তা যে কোনো দুটো ছোটো বড়ো লাইনের মধ্যে পারপেন্ডিকুলার টেনে দিলে লাইন দুটো সেম হয়ে যায়, তাহলে এই লাইনটার সাথে সেম হবে। তাহলে এইখানে একটা নাম যদি দিই আমি, এ বি হয়ে গেছে, এটা ও আছে, এটা সি দিলাম, তাহলে আমি বলতে পারি, ভালো মতো দেখো, বিপি ইজ ইকুয়াল টু, এগুলো নিয়ে আমি মাথা ব্যথা করি, তারপরে সিম্পলি ক্যালকুলেশন যাবে। বিপি ইজ ইকুয়াল টু আমি বলতেই পারি ওপি মাইনাস ও সি। দেখো এবার ওপি মানে তো আর জানি, এবার ও সিটা খুব ভালো মতো লক্ষ্য করো। ও সিটা এই ছোট্ট পুচকু ত্রিভুজের জন্য এটা থিটা, এটা তো লম্ব টেনেছো তুমি জানোই, তাহলে এটাও ত্রিভুজ হচ্ছে, এটা তো লম্ব টেনে পারপেন্ডিকুলার টেনেছো, দ্যাটস মিন এটা হাইপোটেনাস, তাহলে এটা যদি হাইপোটেনাস হয় তাহলে এটা হলো বেস হবে। সো বেস বের করতে হবে, বেস বের করা মানে কস থিটা, আর এই টু হাইপোটেনাসটা তো এল, যদি 2l হয় তাহলে হাফটা এল, তাহলে এল কস থিটা। দেখো বুঝাতে পারলাম? ও সিটা দেখো এই হাইট অ্যান্ড ডিসটেন্সের ফর্মুলা, ও সিটা হলো বেস, কারণ এটা পারপেন্ডিকুলার তুমি টেনেছো, আর দিস ইজ দ্য অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেল দেওয়া থাকে এটা তো একটা হাইপোটেনাস হয়, তো হাইপোটেনাসটা আবার 12 এর হাফ এল, তাহলে এল মানে তোমার বেস বাই হাইপো ইকুয়াল টু কস থিটা, তাহলে বেস ইকুয়াল টু হাইপো কস থিটা, সো এল কস থিটা বিপি হয়ে গেল। আর এপি বের করার জন্য তুমি কী করলা, যেহেতু এটা পারপেন্ডিকুলার টানতে হবে, এই পারপেন্ডিকুলার যদি টানো তাহলে এখানে একটু বাড়াতে হচ্ছে, তাহলে যদি ডি পাও, তাহলে এক্ষেত্রে তোমার এপি ইজ ইকুয়াল টু হবে ওপির সাথে আরও ওডি প্লাস করা,
সো আর এর সাথে দেখো আবার এটা যদি থিটা হয় এটা বিপরীত অপোজিট অ্যাঙ্গেলে থিটা হবে, এটা থিটা হলে এটা হাইপো, আর এটা তো মানে এটা বেস, কারণ এটা পারপেন্ডিকুলার টেনেছো, সো বেস বাই হাইপো সেম, তাহলে এল কস থিটা, বিকজ এটা এল, এইটুকুটা এল আছে। ওকে, সো এটা বিপি আর এপি পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের পক্ষে ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে গেল। সো V1 ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু এ, ঠিক আছে, ইকুয়াল টু হবে হলো মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট উইথ 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 এপি, মানে আর প্লাস এল কস থিটা, আর প্লাস এল কস থিটা। ওকে, দিস ইজ দ্য পোটেনশিয়াল at P due to A হয়ে গেল। আচ্ছা, সো V2 ইকুয়াল টু হবে Q বাই 4 পাই এপসাইলন নট বিপি, বিপি বিপি বিপিটা আর মাইনাস এল কস থিটা, আর মাইনাস এল কস থিটা। এটা হলো পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু বি, দুটো হয়ে গেল। সো টোটাল পোটেনশিয়াল V ইকুয়াল টু V1 প্লাস V2, দ্যাট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন নট, যদি কমন নিই মাইনাসটা মাঝখানে লিখতে গেলে 1 বাই আর মাইনাস এল কস থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল কস থিটা। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট বাইরে নিই, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা এটা মিলে গেল, তাহলে একটা বাঁচলো আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা। কেন? কারণ মাইনাস মাইনাসে প্লাস সাইন চেঞ্জ হবে, আর কেটে গেল। সো কিউ ইন্টু 2L কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। কিউ ইন্টু 12 মানে আবার পি, সো পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো, বুঝতে পারলে? So this is the potential at P which is a general point. ওকে, এবার এক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে কিন্তু আমরা স্মল ডাইপোল নিয়ে কাজ করে নিই, হ্যাঁ এল আছে। ওকে, যদি স্মল ডাইপোল নিই, স্মল ডাইপোল নিলে কিছুই না, তোমার এলটা জিরো হয়ে যাবে, মানে এই পার্টটাই জিরো হয়ে যাবে। সো ভি ইকুয়াল টু হবে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার অনলি। সো দিস ইজ দ্য পোটেনশিয়াল অ্যাট পি due to the dipole which is a general point. ওকে, সো আমাদের ডাইপোল এখানে সমাপ্ত হলো। আর দুটো টপিক আজকে আমরা পড়াবো, সেটা তার মধ্যে একটা হলো তোমার কী বলে ওটাকে, কন্ডাক্টার্স শেয়ারিংটা পরে দেবো, একটু বলে দেবো, ওটা একটু দিয়ে দেবো। আর একটা পড়াবো হলো আমরা কী পড়াবো, ওটা ডাইপোল পড়ে নিলাম, কন্ডাক্টার্স পড়বো, আর একটা যেন কি বাকি আছে সেটা পড়বো, সেটা কি মনে পড়ছে না। হ্যাঁ, চার্জ পার্টিকেল মুভিং ইন এ ইলেকট্রিক ফিল্ড। একটা ইলেকট্রিক ফিল্ডের চার্জ পার্টিকেল মুভ করলে তার পাথ কেমন হবে বা সে কী হবে সেটা একটু আলোচনা করে দেবো, দিয়ে আমরা তারপরে আমরা মানে এমসিকিউ ঢুকবো। ওকে, দেখতে থাকুন। ডাইপোল নিয়ে একটা স্পেশাল ছোট্ট নোট বাকি থেকে গেছিলো, নোটটা জেনে নাও, তারপরে আমরা এগাচ্ছি। সেই নোটটা হলো যে যদি একটা ডাইপোলকে খুবই স্মল অ্যাঙ্গেলে ডিসপ্লেস করা যায়, তাহলে সেই ডাইপোলটা SHM মানে সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকে এবং তার টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা যায়। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি সাপোজ এটা একটা ইলেকট্রিক ফিল্ড, যে ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে একটা ডাইপোল রয়েছে মাইনাস কিউ প্লাস কিউ, সামান্য পরিমাণ থিটা অ্যাঙ্গেল ডিফ্লেক্ট করা হয়েছে। তাহলে আমরা জানি যদি ওকে থিটা অ্যাঙ্গেল ডিফ্লেক্ট করি তাহলে ও আবার তার সাম্যাবস্থানে ফিরে যেতে চায়। তো যে সাম্যাবস্থানে ফিরে যেতে চাই, যে জিনিসটা মানে যে ইকুইলিব্রিয়ামে যে ফিরে যেতে চাই, এই ব্যাপারটাকে বলে রেস্টোরিং টর্ক। তার মানে আমি এর মধ্যে টর্ক যেটা কাজ করছে সেটা টাউ ইকুয়াল টু আমরা জানি পিই সাইন থিটা। ওকে, এটাকে যখন রেস্টোরিং টর্ক হিসাবে ইউজ করব, মানে আমরা যে এবার কিন্তু উল্টো কেস, ওইটার মতো না, আমরা এক্সটার্নাল টর্কও দিচ্ছি এবার পি সাইন থিটা, এবং তার বিরুদ্ধে যে রেস্টোরিং টর্ক তৈরি হচ্ছে সেটা হবে মাইনাস পি সাইন থিটা। এটা হবে টি রেস্টোরিং টর্ক। ওকে, রেস্টোরিং টর্ক কী বলতে চাই, যে কোনো জিনিসকে যখন তুমি তার সাম্যাবস্থান থেকে চেঞ্জ করবে তখন তার মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, যেটাকে প্রত্যানয়ক বল বলে, যেটা তাকে আর তার ব্যাক করে
ব্যাক করতে সাহায্য করে তার ইনিশিয়াল পজিশনে। ওকে, সো সেম এখানেও যে পি সাইন থিটা যদি ওর মধ্যে টর্ক হয় তো রেস্টোরিং টর্ক হবে মাইনাস পি সাইন থিটা, যেটা আমি এক্সটার্নাল টর্ক দিচ্ছি দিয়ে ঘোরানোর চেষ্টা করছি ওকে পি সাইন থিটা দিয়ে, তাহলে ওকে যেই ছেড়ে দেবো তো রেস্টোরিং টর্ক পি সাইন থিটা দিয়ে ও আবার নিজের পূর্বের অবস্থানে ফিরে যাবে। এবার যেটা গল্প হলো, যদি ইফ থিটা ইজ ভেরি স্মল মানে যদি থিটা খুব ক্ষুদ্র হয় দেন তাও রেস্টোরিংটা কত হবে, রেস্টোরিং টর্কটা সেক্ষেত্রে হবে হলো মাইনাস পিই থিটা, কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু থিটা যখন থিটা স্মল হয়। ওকে, এবার এখানে একটা নতুন টার্ম যেটা তোমাদের জানতে হবে সেটা হলো যে একটা কোনো বস্তুকে যদি আমি রোটেট করি, যা মোচড় দিই যাই বলো না কেন, তাহলে তার মধ্যে যে রেস্টোরিং টর্ক তৈরি হয় সেটা ইন টার্মস অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দিয়ে আমরা ক্লাস 11-এ শিখেছি। যারা শেখেনি তারা আমার নিটের 11-এর ক্লাসগুলোতে শিখে নেবে যে একটা কোনো বডিকে যদি আমি রোটেশনাল মোশন দিই তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে রেস্টোরিং টর্ক সৃষ্টি হয় সেই রেস্টোরিং টর্ক হলো, মানে মনে করো একটা দড়ি তুমি ঝুলিয়ে একটা নিচের বল ঝুলালে, এবার বলটাকে নিয়ে আস্তে আস্তে দড়িটাকে মোচড় দিচ্ছ, তাহলে তুমি ছেড়ে দিলে দেখবে উল্টো দিকে দড়িটা অটোমেটিক ঘুরবে। কেন? রেস্টোরিং টর্কের জন্য। তুমি যে টর্ক দিচ্ছ অটোমেটিক ওর মধ্যে রেস্টোরিং টর্ক তৈরি হচ্ছে। ওকে, তো সেই রেস্টোরিং টর্কটার ভ্যালু হয় টাউ ইজ ইকুয়াল টু, যেটা ইন টার্মস অফ মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হয় আই ইন্টু আলফা, যেখানে আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া আর আলফা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, সো উই ক্যান ইকুয়েট দিস টু, দ্যাট ইজ আই আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পিই থিটা। আমরা এটাকে ইকুয়েট করতে পারি কারণ দুটো সেম বোঝাচ্ছে। সো এখান থেকে থিটা আছে, এটা আলফা, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাস পিই বাই আই ইন্টু থিটা। ওকে, এটা হলো আলফা বেরোলো। এবার আমরা জানি যে যখন কোনো এসএইচএম ফর্ম করে, এটা আমরা আবার সাউন্ড বা মানে ওয়েভ চ্যাপ্টারে শিখবো যে যখন কোনো এসএইচএম ফর্ম করবে, সো এই এসএইচএমের ক্ষেত্রে এর একটা কনস্ট্যান্ট হয় যেটাকে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হয়, যে ওর অ্যাক্সেলারেশন অলওয়েজ হয় ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। ঠিক আছে, যে কোনো এসএইচএমের ক্ষেত্রে এটা মানে সত্য যে তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। এটাও তোমরা এসএইচএমে শিখবে, যেখানে ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পিই বাই আই। এখান থেকে আমরা ওমেগা ইকুয়াল টু বের করে নিতে পারবো √/, পিই বাই আই। এবার ওমেগা মানে হয় 2πn, যেখানে এন হলো ফ্রিকোয়েন্সি, এটাও আমরা এসএইচএমে শিখবো। ওকে, সো ইকুয়াল টু √/, পিই বাই আই, বা এন ইকুয়াল টু হবে 1/2π √/, পিই বাই আই। তো এই দুটো একটু তোমরা মনে রাখবে, একটা হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জানতে গেলে টাইম পিরিয়ডও জানা যায়। ইফ ফ্রিকোয়েন্সি দিস, তো টাইম পিরিয়ড টি ইকুয়াল টু হয় 1/n। এগুলো সব ছোটোবেলা শিখেছো, 11-এও শিখবে, 11-এর যে ক্লাসগুলো দেখো পাবে। সো এখানে টি ইকুয়াল টু 1/n মানে 2π √/, আই বাই পিই। ওকে, এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় যদি তুমি আয়ের মান আর পি এর মান বসিয়ে দাও। ফর এক্সাম্পল 2π, আয়ের মান হয় মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বডি, যদি একটা বডি নিই টোটাল মাস যদি তার এম হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হাফ অফ এম এল স্কোয়ার, যেখানে এল হলো ওই মাস দুটার মাঝখানের ডিস্টেন্স, মানে এই দুটার মাঝখানের ডিস্টেন্স হলো এল। ওকে, এটা যদি বসিয়ে দাও এবং পি এর মানও যদি বসিয়ে দাও, পি মানে কি ডাইপোল মোমেন্ট মানে কি বোঝো, যে কোনো একটা চার্জের ভ্যালু ইন্টু মাঝখানের ডিস্টেন্স। এখানে মাঝখানের ডিস্টেন্সকে এল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে হবে কিউ ইন্টু ক্যাপিটাল এল, মাঝখানের ডিস্টেন্স এল ধরলাম, 2L ধরলাম না কারণ এখানে এল দিয়ে রেখেছি, ইন্টু ই। তাহলে এটা যদি একটু ক্যালকুলেট করা যায় তাহলে হবে এল কেটে একটা এল থাকবে, সো 2π √/, ml বাই 2qe। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, ছোট্ট একটা ডেরিভেশন, স্পেশালি নিটের ক্লাসেই পাওয়া যায়। অন্যান্য যে আমি বাংলা মিডিয়ামের ক্লাসগুলো করেছি তাতে পাবে না, সব কিছু কি সব ক্লাসে পাওয়া যায়, নিটের ক্লাসগুলো স্পেশাল অবশ্যই। ঠিক আছে, এনসিইআরটির বইয়ের ক্লাস, এগুলো এনসিইআরটি থেকে পাওয়া খুব ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মানে নিয়ে নাও। এইসব
ডেটাগুলো কালেক্ট করো, এগুলোই মেমোরাইজ করো, এই ফর্মুলাগুলো দেখো, দেখবে কমন পেয়ে যাবে, একেবারে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এরকম যে এরকম অপশান এরকম দিয়ে দেবে যে বের করো যে ফ্রিকোয়েন্সি কত হয়, বের করো টাইম পিরিয়ড কত হয়, যদি খুব স্মল অ্যাঙ্গেলে একটা ডাইপোল ঘোরে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলো নেক্সট আমরা এবার তোমার একটা চার্জকে দেখব, যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছুঁড়ে দিই বা ছেড়ে দিই, তাহলে সে কীভাবে কী পথে মুভ করছে। ওকে, দেখো। সো এবার আমরা যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো একটা চার্জ পার্টিকেলকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দিলে সে কেমন পথে মুভ করবে। ওকে, সাপোজ একটা চার্জ, সাপোজ এখানে সেই মাইনাস চার্জ, সরি প্লাস চার্জ, আর বোর্ডের ওপরে মাইনাস চার্জ দিয়ে আমি একটা আপওয়ার্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম। ওকে, সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা তোমাকে বুঝিয়ে দিলাম, মাঝখানে আঁকছি না, দুপাশে এঁকে দিলাম। তাহলে এখানে একটা চার্জ পার্টিকেলকে ছেড়ে দিলে সে কী করবে? নর্মালি যদি ছেড়ে দিই, কিউকে নর্মালি যদি ছেড়ে দিই, তাহলে সে একটা ফোর্স ফিল করবে, এফ ইজ ইকুয়াল টু কিউই মাইনাসের দিকে। ঠিক আছে, যদি কিউটা প্লাস হয় তাহলে মাইনাসের দিকে ফোর্স ফিল করবে, যদি কিউটা মাইনাস হয় তাহলে প্লাসের দিকে ফোর্স ফিল করবে। মাইনাস হলে যদি প্লাস হয় তাহলে এ অ্যাট্রাক্ট করবে, এ রিপেল করবে, এই আর কি। তাহলে আপওয়ার্ড মুভ করে চলে যাবে, কোনো ব্যাপার না। ওকে, বাট যদি আমি সাপোজ তাকে এক্স অ্যাক্সিস বরাবর ছুড়ে দিলাম, তাহলে ওয়াই অ্যাক্সিসটা আমাকে নিতে হবে অবশ্যই। ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করো ফিল্ডটা কাজ করছে, আর আমি এক্স অ্যাক্সিস বরাবর বস্তুটাকে ছুড়ে দিলাম। ওকে, তাহলে যদি তাকে আমি ইউ ভেলোসিটিতে এক্স অ্যাক্সিস বরাবর ছুড়ে দিই, সো এক্স অ্যাক্সিস বরাবর তো কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, সো এক্স অ্যাক্সিস বরাবর সে কোনো ইলেকট্রিক ফোর্স ফিল করবে না। বাট ওয়াই অ্যাক্সিস বরাবর অবভিয়াসলি সে সবসময় একটা কিউই ফোর্স ফিল করবে। সো তার জন্য সে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মানে এই কিউই ফোর্স আর ইউ ভেলোসিটি এই দুটো মিলে ও এরকমভাবে মুভ করবে। ঠিক আছে, এটা আমি তোমাকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করে দেখাচ্ছি। সাপোজ ইউ আর ইউ এর জন্য আর ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো একটা সময় মনে করো চার্জ পার্টিকেলটা এখানে আছে, সো অবভিয়াসলি সে এক্স অ্যাক্সিসে এক্স পর্যন্ত গেছে সাপোজ, আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই পর্যন্ত গেছে। যদি এক্স অ্যাক্সিসে এক্স পর্যন্ত যায় আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই পর্যন্ত যায়, বা পার্টিকেলটার যদি এই পয়েন্টে পৌঁছাতে টি টাইম লাগে, তার মানে হলো এক্স অ্যাক্সিসে এক্স পর্যন্ত যেতে টি টাইম লেগেছে আর ওয়াই পর্যন্ত উঠতেও টি টাইম লেগেছে। তো ইন দ্যাট কেস যদি আমি এক্স অ্যাক্সিসের কথা বিচার করি, তাহলে আমরা জানি বলতে পারবো ইউ ইকুয়াল টু এক্স ইন্টু টি, সরি এক্স বাই টি, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমি জানি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইউ কন্টিনিউয়াসলি সেম থাকবে, কেন বলো তো? বিকজ এক্স অ্যাক্সিস বরাবর কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, কোনো ইলেকট্রিক ফোর্স নেই, কোনো অ্যাক্সেলারেশন নেই। যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ও ইউনিফর্ম ভেলোসিটিতে চলে যাবে, ইউ ভেলোসিটিতে। সো এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি অলওয়েজ ইউ ইকুয়াল টু এক্স বাই টি, যতদূর যাবে বাই টাইম। ওকে, আর এটা থাকলো, বাট এখানে টি ইকুয়াল টু যদি বের করি তাহলে এক্স বাই ইউ। ওকে, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বলি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার তো একটা অ্যাক্সেলারেশন আছে এ, সেই অ্যাক্সেলারেশনটা কত? অ্যাক্সেলারেশন মানে অলওয়েজ হয় এফ বাই এম, ফোর্স বাই মাস। ফোর্স কত? ফোর্স ইকুয়াল টু কিউই, এই কিউই ফোর্স ফিল করবে কিউই বাই এম, এই অ্যাক্সেলারেশনটা আছে। সো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ওয়াই যায় তো ওয়াই ইকুয়াল টু হয় এই ফর্মুলাটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার খুব ভালো করে যদি তুমি লক্ষ্য করো তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়ালি কোনো ভেলোসিটি নেই, কেন? কারণ আমি এক্স অ্যাক্সিস বরাবর ছুড়েছি, ওয়াই অ্যাক্সিস বরাবর তো ছুড়িনি। সো ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি জিরো, সো ওয়াই ইজ ইকুয়াল টু অনলি হাফ এটি স্কোয়ার। এবার টাইম তো সেম, সো এই টাইমটা যদি আমি এক্স অ্যাক্সিসের টিটা বসিয়ে দিই তাহলে এখানে হবে এক্স বাই ইউ তার স্কোয়ার। সো দিস ইজ ইকুয়াল টু হাফ, এর মান হলো কি কিউ ই বাই এম ইন্টু এক্স স্কোয়ার বাই এটা কি ছিল ইউ স্কোয়ার। সো ওয়াই ইকুয়াল টু দিস। তো দিস ইজ এই সমীকরণটা ফলো করবে। এবার এই সমীকরণটা থেকে তুমি স্পষ্ট বুঝতে পারছো যে ওয়াই ইজ ইকুয়াল টু 4ax স্কোয়ার, এর সাথে মিল রয়েছে, অর্থাৎ এটা হাইপারবোলার সমীকরণ, যেটা বাংলায় বলে অধিবৃত্ত। সো এখান থেকেও আমি ইকুয়েশন থেকে বলে দিতে পারি যে পার্টিকেলটা একটা হাইপারবোলিক পাথে মুভ করবে।
ওকে, বোঝা গেল। সো দিস ইজ দ্য পাথ অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা একটা স্পেশাল টপিক পড়িয়ে দিলাম। লাস্ট একটা টপিক পড়াবো যে চার্জ শেয়ারিং, মানে যেটা কন্ডাক্টার্স বলে, কন্ডাক্টারের মধ্যে চার্জ শেয়ারিং, এটা পড়লেই আমাদের শেষ হবে, দিয়ে এমসিকিউ ঢুকবো। দেখো আজকের শেষ থিওরি টপিক কন্ডাক্টার্স পড়ে নিলে আমাদের থিওরিটা শেষ হবে। কন্ডাক্টার্সের জন্য কন্ডাক্টার্সের দুটো টপিক পড়বো, একটা চার্জ শেয়ারিং, একটা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্ডাক্টার্স। ফার্স্ট আমরা পড়ে নিই একটু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্ডাক্টার্স। মনে করো একটা কন্ডাক্টার নিলাম আর রেডিয়াসের, অবভিয়াসলি। সো কন্ডাক্টার মানে একটা ফাঁপা গোলককে বোঝায়, সেটা আমরা অলরেডি একবার পড়েছি আগে, তাও একবার বলে দিই। ফাঁপা গোলকের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তার বডিতে বের করবো, বডিতে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু হয় Q/4πε0 ইন্টু r²। ওকে, নাও কন্ডাক্টার্সের ক্ষেত্রে যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট, যে এই আরটা রাখা যাবে না, কারণ কন্ডাক্টার সো আর রেডিয়াসের হতেও পারে, নাও হতে পারে। কন্ডাক্টার যে খালি মানে গোলক হবে তার তো কোনো মানে নেই, অন্য শেপেরও হতে পারে। সেই জন্য আমরা একটা জিনিস যেটা এর মধ্যে ইনক্লুড করব, সেটা হলো ইফ সিগমা ইনক্লুড করবো। যদি এই কন্ডাক্টার্সের চার্জ ডেন্সিটি সিগমা হয়, তো সিগমা ইকুয়ালটি হয় Q/4πr², বিকজ আমরা জানি কন্ডাক্টার্সের বডির সারফেসে চার্জ স্টোর হয়। ওকে, সো সিগমা মানে চার্জ ডেন্সিটি ইকুয়াল টু হবে টোটাল চার্জ বাই সারফেস, তাহলে চার্জ পার ইউনিট এরিয়া পেয়ে যাবো, দ্যাট ইজ চার্জ ডেন্সিটি। সো এখান থেকে কিউয়ের ভ্যালু যদি পুট করে দিই, তাহলে সিগমা ইন্টু 4πr² বাই 4πε0 r²। সো r², 4π কেটে গেলো, সিগমা বাই ε0। সো যে কোনো কন্ডাক্টার্সের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হবে তার বডিতে তার চার্জ ডেন্সিটি ডিভাইডেড বাই ε0। ওকে, যদি মাধ্যম মানে মিডিয়ামটা এপসাইলনের হয়, তাহলে বডি যদি ε0 না নিয়ে করলেও ভালো, তাহলে এপসাইলনই হবে এখানে। হ্যাঁ, বিকজ কন্ডাক্টারের বডিতে বলেছে, তো কন্ডাক্টারের বডি তো তোমার আবার কন্ডাক্টারের ইনসাইডের মিডিয়ামটা তো এয়ার, ε0 নিয়ে করাই ভালো। ওকে, ইনসাইডের মিডিয়াম নিয়ে কথা। সো যদি মিডিয়াম আলাদা যদি ইনসাইডে হয়, তাহলে এয়ারের বদলে তাহলে অ্যান্সারটা সিগমা বাই এপসাইলন হবে। আর যদি ভেক্টরিক্যালি বলি, ই ভেক্টর ইকুয়াল টু হবে সিগমা বাই ε0, এবং যদি ই ভেক্টর ডিরেকশনের দিকে একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ। ওকে, সো এটা হয়ে গেল তোমার ইলেকট্রিক ফিল্ড অফ ডিউ টু কন্ডাক্টর। এবার পড়বো আমরা চার্জ শেয়ারিং, লাস্ট চার্জ শেয়ারিং। মনে করো দুটা কন্ডাক্টর আছে, একটা R1 রেডিয়াসের, একটা R2 রেডিয়াসের। এদেরকে যদি একটা ওয়্যারের মাধ্যমে যুক্ত করা হয়, তাহলে তাদের পোটেনশিয়াল সেম হয়ে যাবে। আর সাপোজ মনে করো একটা কিউ চার্জ দেওয়া হলো, সেই চার্জটা ডিভিশন হবে এখানে Q1, এখানে Q2-তে। তো ডিভিশন যদি হয়, তাহলে চার্জ ডিভিশনটা চার্জ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য R হবে, মানে যেটা যত বড় রেডিয়াস হবে তাতে তত বেশি চার্জ স্টোর হবে। ওকে, সো এখান থেকে আমি বলতে পারি Q1/Q2 ইজ ইকুয়াল টু হবে R1/R2। ওকে, সো এখান থেকে যদি আমরা একটা জিনিস করতে পারি, বোথ সাইডে যদি 1 দিয়ে প্লাস করি, তাহলে Q1 + Q2 + 1 ইকুয়াল টু R1/R2 + 1। এখান থেকে Q2 লসাগু নিলে Q1 + Q2 ইকুয়াল টু R2 লসাগু নিলে R1 + R2। আচ্ছা, Q1 + Q2 করে টোটাল চার্জ Q হবে। সো এখান থেকে আমরা Q/Q2 ইকুয়াল টু বলতে পারি R1 + R2/R2। So that implies Q2 equal to R2/R1 plus R2 into Q. সো দুটো যদি বডি দেওয়া থাকে, যাদের রেডিয়াস দেওয়া থাকলে তাদের মধ্যে যদি কিউ চার্জকে ডিভিশন করতে বলে, তাহলে যে চার্জ পাবে, যদি Q2 বের করি আগে, তাহলে Q2 হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু Q। সেম ওয়েতে Q1 বেরাবে। যদি আপনাকে আগে এটা উল্টে দেবো, উল্টে দিয়ে 1 প্লাস করবো, তাহলে হয়ে যাবে, তাহলে হবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, সো আমাদের এখানে ইন্টু Q। সো এখানে আমাদের কন্ডাক্টার্সের চার্জ শেয়ারিং শেষ হলো। এবার আমরা এমসিকিউ এ ঢুকবো। সো শুরু হচ্ছে এমসিকিউ পর্ব। ফার্স্ট এমসিকিউ দেখো কি বলছে। ফর এ ডাইপোল দ্য ভ্যালু অফ ইচ চার্জ ইজ 10⁻⁻10 স্ট্যাট কুলম and their separation is 1 angstrom, then its dipole moment is। সো ডাইপোল মোমেন্ট বের করার ফর্মুলা কি আমরা জানি, ডাইপোল মোমেন্ট P ইজ ইকুয়াল টু Q ইন্টু 12, যেখানে Q হলো তোমার যে কোনো একটা চার্জের ভ্যালু, আর 12 হলো মাঝখানে ডিস্টেন্স। তো চার্জের ভ্যালু কত বলেছে, 10⁻⁻10 স্ট্যাট কুলম, আর সেপারেশন 1 অ্যাংস্ট্রম, মানে 1 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। সো 10⁻⁻18 স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার।
তো 10⁻18 স্ট্যাট কুলম্ব ইন্টু সেন্টিমিটার মানে 1 ঠিক আছে, 1 = 10⁻18 স্ট্যাট কুলম্ব ইন্টু সেন্টিমিটার হয়। ওকে, সো দ্য অপশন ইজ এ। সো 2 নম্বর দেখো, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল আর প্রপোর্শনাল টু। আচ্ছা, একটা যে কোনো পয়েন্টে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য মনে রাখবে, এইসব প্রবলেম করার সময় আগেই একটা কথা মনে রাখবে যে স্মল ডাইপোলের কথা ভাবতে হবে কিন্তু। হ্যাঁ, তো স্মল ডাইপোলের জন্য আমরা জানি ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকুয়াল টু হয়, আমরা পড়েছিলাম যে 1/4πε0 পি কস থিটা বাই আর কিউ। ওকে, আর ই ইকুয়াল টু হয় p/4πε0 আর কিউব √3 cos স্কোয়ার থিটা প্লাস 1, তাই পড়েছিলাম হয়তো। তেমন তোমরা থিওরিটা দেখবে। হ্যাঁ, ঠিক আছে, 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এটা আমি থিওরিতে পড়ালাম, একটু আগে দেখে নাও। সো এই দুটো যদি মানে দেখা যায়, না এখানে আর স্কোয়ার হয়, ভিতে এখানে আর স্কোয়ার হয়, এখানে আর কিউব হয়। সো দেখা যাচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার আর ই ইজ প্রপোর্শনাল টু মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর কিউব বা প্রপোর্শনাল টু r⁻², আর ই ইজ প্রপোর্শনাল টু r⁻³ সো অপশন সি। 3 নম্বর দেখো, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন এ অ্যাক্সিস অ্যান্ড অ্যান ইকুইডিস্টেন্স পয়েন্ট অন দ্য ইকুইলেট্রিয়াল লাইন অফ এ ডাইপোল। সো এটাও স্মল ডাইপোলের জন্য নেবে, ঠিক আছে। স্মল ডাইপোলের জন্য অ্যাক্সিসে হয় ই ইকুয়াল টু E1 = 2p/4πε0 আর কিউব, আর ইসের জন্য হয় E2 ধরলাম, E2 = p/4πε0 আর কিউব। একটু আগে এর থিওরিটা করালাম যে অন দ্য অ্যাক্সিস হয় স্মল ডাইপোলের জন্য এটা, আর ইকুইলেট্রিয়াল পজিশনে হয় এটা। সো রেশিও করতে গেলে 2:1, সো অপশন বি। 4 নম্বর দেখো, when the electric dipole P is kept in an uniform electric field E, then for what value of angle between P and E will the torque be maximum? Torque maximum কি হয়? Torque tau equal to হয় PE sin theta. সো থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে sin 91, ম্যাক্সিমাম ভ্যালু PE হবে। সো থিটা ইকুয়াল টু 90, অপশন এ। কারণ থিটা 90 হলে PE হচ্ছে PE ম্যাক্সিমাম ভ্যালু, আর থিটা 0 হলে 0 মিনিমাম ভ্যালু। 5 নম্বর দেখো, ফর এ ডাইপোল Q = 2 × 10⁻6 কুলম্ব, D = 0.01 মিটার, find the maximum torque on the dipole if E = 5 × 10⁵ নিউটন পার কুলম্ব। সো এখানে বের করতে হবে আমাকে ম্যাক্সিমাম টর্ক tau = PE sin 90, এখনই করলাম। সো PE, সো P মানে আবার Q × 12 × E, যেখানে হলো তোমার Q হলো চার্জ কত 2 × 10⁻⁻6, 12 কত ডিস্টেন্স 0.01 × E কত 5 × 10⁻5 করলে হবে 5 × 10 × 10⁻⁻6, এখানে 2 -4 -8 আর 5 -3, তো 10 × 10⁻3 টর্কের অ্যান্সার হলো কুলম্ব ইন্টু মিটার। টর্ক তো সরি নিউটন ইন্টু মিটার, বল ইন্টু ডিস্টেন্স। সো অপশন হবে অপশন সি। হয়ে গেল 5টা ইজি এমসিকিউ। ডাইপোলের উপর এমসিকিউ তখনই ইজি যখন তুমি থিওরিটা পড়ে নেবে, নাহলে কিন্তু এগুলো খুব টাফ লাগবে। ওকে, চলো নেক্সট স্লাইড। এই স্লাইডে দেখো আমরা 3টা প্রবলেম করব, খুব ইম্পর্টেন্ট প্রবলেমগুলো। দেখো 6 নম্বর দেখো, 2 particles each of mass m is attached to the 2 ends of a massless rigid conducting rod of length L, মানে একটা কন্ডাক্টিং রড L লেন্থের আছে, যার দুপাশে দুটি চার্জ আছে। আচ্ছা, তাদের মাস m। ওকে, the 2 particles carry charges plus q minus q, that means এটা একটা ডাইপোল ফর্ম করলো। ওকে, this arrangement is held in a region of uniform electric field E, মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে, এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। ওকে, such that the rod makes a small angle theta less than 5 degree। আচ্ছা, মানে স্মল অ্যাঙ্গেল ওটাকে আমি রেখেছি। ওকে, উইথ দ্য ফিল্ড ডিরেকশন, তাহলে ফিল্ড ডিরেকশনের সাথে আমি থিটা অ্যাঙ্গেল করে রেখেছি, যেটা খুব স্মল। দ্য টাইম পিরিয়ড অফ দ্য রড, আচ্ছা আমরা এটা করলাম একটু আগে, রড অসিলেটস অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস। আমি একটু আগে বললাম যদি আমরা খুবই কম অ্যাঙ্গেলে একটা ডাইপোলকে একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে রাখি, তাহলে ডাইপোলটা SHM সিম্পল হারমোনিক মোশনে মুভ করে, এবং ক্যালকুলেশন করে দেখালাম সেখানে টাইম পিরিয়ড T = 2π√ml/2QE। একদম এই ক্যালকুলেশনটা আমরা 2 মিনিট আগে একটা থিওরিতে পড়লাম, একটু ব্যাক করে যাও পেয়ে যাবে।
ঠিক আছে, একদম পুরো এই প্রবলেমটা একদম থিওরিটিক্যাল প্রবলেম। এর থিওরিটা জাস্ট 5-7 মিনিট আগেই করিয়েছি আমি, দেখে নাও, পারবে। ওকে, 7 নম্বর দেখো, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল উইল বি। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট মানে কোন পয়েন্টে বলে দেয়নি, ইকুইলেট্রিয়াল পজিশন না অ্যাক্সিস বলে দেয়নি, দ্যাটস মিন যে কোনো পয়েন্ট হতে পারে। তো যে কোনো পয়েন্টের পোটেনশিয়ালের ফর্মুলা আমরা দেখলাম 1/4πε0 ছিল, সাথে ছিল p/r3, তাই ছিল তো 1/4πε0 p cos θ/r3, এরকম ছিল যে ভি এর ভ্যালু হয় যে কোনো পয়েন্টে, আমরা থিওরিটা একটু আগে বললাম, দেখে নেবে 1/4πε0 p cos θ/r3। কিন্তু এই অপশনের সাথে এখানে মিল করতে হবে আমাকে, তাই তো? তো এবার ডট প্রোডাক্ট অবশ্যই cos θ মানে ডট প্রোডাক্ট হবে, সো 1/4πε0 p cos θ মানে p ভেক্টরের সাথে ডট হবে r ক্যাপ, ওকে, বাই r3 ইউনিট ভেক্টর হিসেবে নিলাম, তাহলে cos θ আসবে, r ক্যাপের মড করলে 1 হবে। সো এটাকে লিখতে পারি 1/4πε0, সরি আর স্কোয়ার হয়, আর কিউব হয় না, পোটেনশিয়ালের ক্ষেত্রে থিওরিটা দেখো আর স্কোয়ার হয়, তো এখানে আর স্কোয়ার আছে। সো 1/4πε0 p ডট আর ভেক্টর বাই আর, আর নিচে এখানে আর স্কোয়ার ছিল, সো অ্যান্সার হলো 1/4πε0 p ভেক্টর ডট আর ভেক্টর বাই আর কিউব। আচ্ছা, এখানে 1/4πε0 পার্টটাকে কে ধরে নিচ্ছে, সো কে পি ডট আর ভেক্টর বাই আর কিউব, কোন অপশানটা? অপশান এ। ওকে, এটা ফর্মুলা, এই ফর্মুলাটা একটু আগে আমরা ডিরাইভ করলাম, থিওরি ক্লাসটা দেখো একটু আগেই করেছি, যে একদম সেম এই থিওরি ক্লাসটার উপর ভিত্তি করে অঙ্কটা হলো। চলো নেক্সট 8 নম্বর দেখো, দ্য ফোর্স অন এ চার্জ সিচুয়েটেড অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল ইজ এফ, ইফ দ্য চার্জ ইজ শিফটেড বাই ডাবল দ্য ডিস্টেন্স দ্য ফোর্স অ্যাক্টিং উইল বি। আচ্ছা, মানে একটা ডাইপোল রয়েছে -q + q, ওকে, এই ডাইপোল থেকে যে কোনো একটা ডিস্টেন্স নিলাম, সাপোজ মাঝখান থেকে একটা r ডিস্টেন্স রয়েছে, এখানে একটা চার্জের উপর ফোর্স বলেছে এফ, আমরা ইলেকট্রিক ফিল্ড ই জানি, ই হয় হলো 1/4πε0 তারপর সাথে কী হয় কিউ মানে সরি p/2p/r3, এটা হয় একটা ইলেকট্রিক ফিল্ড অন এ অ্যাক্সিস অফ এ ডাইপোল, এটা থিওরি পড়লাম আমরা। এবার ফোর্স যদি বের করতাম তাহলে এফ হতো কিউ ইন্টু ই, যদি একটা চার্জের উপর হতো, সো কিউ ই, তার ভ্যালু হতো 1/q ড্যাশ ধরলাম, সাপোজ 1/4πε0 2p q ড্যাশ বাই আর কিউব, ওকে। সো দেখা যাচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু 1/r3, ওকে। সো এফ যদি আর কিউবের সাথে প্রপোর্শনাল হয়, এবার মানে আর কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তো এবার আরটাকে কী করেছি, ডিস্টেন্সটা ডাবল করেছি, তাহলে এক্ষেত্রে এফ ইজ প্রপোর্শনাল টু কী হবে 1/2r3, দ্যাটস মিন 2r মানে 8r3, সো এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/8r3। সো আমি যেহেতু এই পুরো পার্টটাকে কে ধরেছি, তো আমি কী দেখতে পাচ্ছি 8 টাইমস ডিভাইড হচ্ছে, সো নতুন ফোর্স এফ ড্যাশ, অবশ্যই নতুন ফোর্সটা হবে f/8, সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, বোঝা গেল। আর ব্যাপারটা হলো এই পয়েন্টে ফোর্স যেটা হয় সেটা r3 দেখতে পাচ্ছি নিচে, এবার আরটাকে যদি আমি ডাবল করি তাহলে নতুন অ্যান্সারটা কী হবে, এফ ড্যাশের সব সেম থাকবে 1/4πε0 2p3 ড্যাশ, r3 জায়গায় হবে 2r3, দ্যাটস মিন এখানে অ্যান্সার হবে 8r3। তো 1/8 যদি বাইরে করি তাহলে বাকি থাকলো 1/4πε0 2p3 ড্যাশ বাই r3, তো কী হচ্ছে মেন ফোর্সের 8 ভাগ হচ্ছে, সো অপশন ডি। তো আমরা 3টা খুব স্পেশাল প্রবলেম করলাম, নেক্সট স্লাইডে দেখো আরও কিছু করব। সো দেখো এই স্লাইডে আমরা 4টা অঙ্ক করব, 4টা হয়ে গেলে লাস্ট স্লাইডে আর 3টা অঙ্ক করে 15 MCQ এর মধ্যে আমরা এই ক্লাসটি শেষ করব, ওকে। দেখো 9 নম্বর দেখো, এ স্মল ইলেকট্রিক ডাইপোল ইজ অফ ডাইপোল মোমেন্ট p, the electric potential at a distance r from its center and making an angle theta from axis of dipole will be। এটা তো একদম থিওরির কোয়েশ্চেন, যে একটা পি পয়েন্ট যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কত হয়, পি কে পি cos θ/r3, যেখানে কে এর ভ্যালু হলো 1/4πε0। 10 an electron and proton are set free in a uniform electric field, the ratio of their acceleration। আচ্ছা,
ইলেকট্রন আর প্রোটন এদের চার্জ দুটো সেম হয়, ইলেকট্রনের নেগেটিভ হয়, প্রোটনের পজিটিভ হয়। ওকে, ইলেকট্রিক ফিল্ড যদি সেম হয় ই, তাহলে এদের উপর প্রত্যেকের উপর যদি মানে ইলেকট্রনের চার্জ যদি প্লাস কিউ হয় তো মাইনাস কিউ, এই আর কি, মানে মাইনাস কিউ হয় তো প্রোটনের প্লাস কিউ, তাহলে ফোর্স কত হবে? ফোর্স হবে কিউ ই, যাই হোক কিউ ই হবে ফোর্স। তাহলে অ্যাক্সেলারেশন হবে কি? অ্যাক্সেলারেশন হবে মানে ফোর্স বাই মাস, তাই তো? তাহলে এ অফ ই ইকুয়াল টু ফোর্স বাই এম অফ ই, আর এ অফ পি ইকুয়াল টু ফোর্স বাই এম অফ পি, এটাই তো হবে তো অ্যাক্সেলারেশন, কারণ এফ ইকুয়াল টু এম এ, এটার মধ্যে জানা আছে, এই ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, দুজনের ফোর্স কিউই, এরও কিউই এটা কিউই, শুধু চার্জের মানে ফোর্সের ডিরেকশনটা আলাদা কিন্তু ভ্যালু তো সেম। সো যদি অ্যাক্সেলারেশনের ডিভিশন করি এই বাই এপি কত বেরোবে? এমপি বাই এমই, উল্টে যাবে জাস্ট, অপশান সি। A charge Q is projected into a uniform electric field E. Acha, work done when it's suffer the displacement Y along the field of direction. Simple. Work done W equal to force into displacement, F equal to QE into displacement holo Y, so QEY. Option A. 12. The figure below shows the path of a positively charged particle 1. আচ্ছা, এই ফিগারে দেখাচ্ছে 1 নম্বর পার্টিকেলটা এইভাবে মুভ করছে। ওকে, থ্রু এ রেক্টেঙ্গুলার রিজিয়ন, এই রেক্টেঙ্গুলার রিজিয়নের মধ্যে 1 নম্বর পার্টিকেলটা এইভাবে মুভ করে। ওকে, অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড শোন ইন দ্য ফিগার, মানে 1 নম্বর পার্টিকেলটা এই এখানের মধ্যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে যার মধ্যে 1 নম্বর পার্টিকেলটা এইভাবে উপর দিকে উঠছে। ওকে, হোয়াট আর দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ পার্টিকেলস 2, 3 অ্যান্ড 4? সিম্পল, 1 নম্বর যদি ওপর দিকে হাঁটে 1 নম্বর প্লাস, তার মানে উপর দিকে উঠছে মানে উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, কারণ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল। তাহলে 2 নম্বর ডাউন যাবে, 3 নম্বর আপ যাবে, 4 নম্বর ডাউন যাবে, তাই তো? সো 2 ডাউন, 3 টপ, 4 ডাউন, ডাউন টপ ডাউন, অপশান এ। ওকে, চারটাই খুব ইন্টারেস্টিং সিম্পল প্রবলেম। থিওরি পড়ার পর প্রবলেমগুলো খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চাপ নাই। সো থিওরিটা আগে ভালো মতো দেখে নাও, তারপরে এমসিকিউ শুরু করো। ওকে, চলো নেক্সট। চলে এসেছি আমরা একদম শেষ পর্বে। এই পর্বে আমাদের 3টা খুব ইন্টারেস্টিং আরও এমসিকিউ করিয়ে আমাদের এই পর্বটি শেষ হলো। এর সাথে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হলো। নেক্সট আমরা কোনো চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো দেখো আজকের শেষ অংশ 13 নম্বর কি বলছে? টু কন্ডাক্টার্স আর অফ সেম শেপ অ্যান্ড সাইজ, one of copper and the other of aluminium less conducting. আচ্ছা, অ্যালুমিনিয়ামটা কপার থেকে লেস কন্ডাক্টিং, আর প্লেসড ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দ্য চার্জ ইনডিউসড ইন দ্য অ্যালুমিনিয়াম ম্যাটার করে না যদি রেডিয়াস সেম হয়, মানে কন্ডাক্টিং যদি কম বেশি হয় ম্যাটার করে না, যদি রেডিয়াস সেম হয়, আমরা একটু আগে পড়লাম, অনলি ডিপেন্ড অন রেডিয়াস, অর্থাৎ দুজনের সেম চার্জ হবে, উইল বি ইকুয়াল টু দ্যাট ইন কপার, মানে দুজনের সেম চার্জ হবে। ওকে, লেস দেন গ্রেটার দেন কিছু হবে না, বা কম্পেয়ার করা যাবে না এমনও নয়, লেস একদম ইকুয়াল হবে। অ্যান আনচার্জ স্ফেয়ার অফ মেটাল ইজ প্লেসড ইন বিটুইন 2 চার্জ প্লেট অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই ফিগারে দেখা যাচ্ছে দ্য লাইন্স অফ ফোর্স অ্যাপিয়ার্স অ্যাজ, এরকম একদম ঢুকে যাবে না, ভেতর পার করেও চলে যাবে না, এরকম হবে যেটা ইলেকট্রিক ফিল্ডগুলোকে টেনে নেবে এই কন্ডাক্টিং স্ফেয়ারটা। হ্যাঁ, ফলে ইলেকট্রিক ফিল্ডগুলো একটু ওর দিকে কার্ভ হয়ে যাবে, আর যেগুলো তো স্ট্রেট প্রবেশ করছে সেটা প্রবেশ করবে, এরকম তো কোনো মতেই হবে না। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশান সি। ওকে, অপশান সি, এটা অপশান সি হচ্ছে, এটা অপশান সি। লাস্ট কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন। কনসিডার এ কন্ডাক্টিং স্পেরিক্যাল সেল অফ রেডিয়াস আর, মানে একটা স্পেরিক্যাল সেল আছে যার রেডিয়াস আর, উইথ ইটস সেন্টার অ্যাট ইস অরিজিন। ওকে, ক্যারিং ইউনিফর্ম পজিটিভ সারফেস চার্জ ডেন্সিটি, সারফেসে চার্জ থাকবে অবশ্যই যেহেতু কন্ডাক্টিং স্পেরিক্যাল সেল। দ্য ভ্যারিয়েশন অফ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল উইথ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার। ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল এদের ভ্যারিয়েশনটা আমাকে সে দেখাতে হবে, গ্রাফের সাহায্যে দেখাতে হবে। বলেছে যে ব্লু লাইনটা পোটেনশিয়াল কার্ভ আর ব্ল্যাক লাইনটা ইলেকট্রিক ফিল্ড কার্ভ। তো আমরা জানি একটা ইয়ে থেকে মানে স্ফেরিক্যাল সেলের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড থাকে না, পোটেনশিয়াল থাকে, কনস্ট্যান্ট থাকে, আর যেই বাইরে বেরিয়ে যাব স্ফেরিক্যাল সেলের যত দূরে যাব ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল দুটোই কমতে থাকবে। একটা প্রপোর্শনাল টু 1/r², একটা প্রপোর্শনাল টু 1/r, এই আর কি। সো এটা বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল আস্তে আস্তে বাড়বে, কখনোই না
কারণ ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকে। এটা ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে আরে, তারপরে কমে যাবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড 0 হয় তো এটা হবে না। এটা ইলেকট্রিক ফিল্ড ঠিক ছিল, এখানে ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে বাড়ছে তারপরে কমে যাচ্ছে, কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়ালও বলছে আস্তে আস্তে বাড়ছে কিন্তু কমে যাচ্ছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড আরে যতটা হয় যে এটা যদি আর হয়, এই আরে ইলেকট্রিক ফিল্ড উপরে হতে পারে না, কারণ ইলেকট্রিক ফিল্ড 1/r² হয় আর ইলেকট্রিক পোটেনশিয়াল 1/r হয়, অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়ালের কার্ভটা বেশি উঁচুতে হওয়া উচিত। সো এই অপশানটা এটা আর এটার মধ্যে কনফিউশন, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটার কার্ভটা নিচে আছে সেটা হবে না। সো ইলেকট্রিক পোটেনশিয়াল ওপরে হবে, 1/r আছে, ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডে তো 1/r² আছে, ঠিক আছে। সব থেকে বড় কথা, এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল তো চেঞ্জ হচ্ছে, এটা তো হবেই না, ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়, আর এখানে ইলেকট্রিক ফিল্ড তো দেখাচ্ছে কনস্ট্যান্ট, সেটা হবে না, ইলেকট্রিক ফিল্ড 0 হয়। ও একমাত্র এটাই, একমাত্র কনফিউশন নাই কোনো রকম, যে ইলেকট্রিক ফিল্ড একদম আরে গিয়ে হবে তারপরে কমবে, আর ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে তারপরে কমবে। সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, কোনো মতো কনফিউশন নেই। সো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক শেষ হলো। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এই নিটের ক্লাসগুলোকে এত গুরুত্ব দিচ্ছ, তোমরা দেখছো, আমার নিটের ক্লাসগুলোর ভিউজ অনেক বেশি দেখছি, সেই জন্য করাতেও ভালো লাগছে, এবং প্রমিস করেছি প্রত্যেক রোববার করে তোমাদের নিটের ক্লাস দেবো। তোমরা দেখো, শেয়ার করো, প্রচুর কমেন্ট করো, তাহলে আমার ক্লাস করার এনার্জি আরও বাড়বে, আরও ভালো ক্লাস দিতে সক্ষম হবো। এরপর আমরা প্রত্যেকটা ক্লাসের ওপর কিন্তু 10 ইয়ার্স করানো আমার নেক্সট লক্ষ্য। হ্যাঁ, এই ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ করলাম, এবার আমার ইচ্ছা আছে ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর 10 ইয়ার্সের উপর খালি এমসিকিউ করা, সেটা করব। মানে নিটের মেডিকেল এন্ট্রান্স এক্সামগুলোতে বা নিটে যে প্রশ্নগুলো এসেছিলো 10 ইয়ার্সের, তার উপর আমি একটা ক্লাস করে দেবো, শুধু এমসিকিউ থাকবে ওই ক্লাসে, ঠিক আছে। টপিকের নাম হবে ইলেকট্রোস্ট্যাটিক্স। অবশ্যই এই 4টা লেকচার দেখার পর ওই যে এমসিকিউ বালা খালি লেকচার দেবো সেটা দেখবে। ওকে, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।